ছি, আপনাকে আমি এতদিন বাবা বলে ডেকে এসেছি, এটা ভাবতেও এখন গা গুলিয়ে উঠছে। ছি, আপনি এতটা নীচ আমি কোনো দিন ভাবতেই পারিনি। আমি আপনাকে আমার আদর্শ ভাবতাম, আর সে আপনি আপনি কিনা আমার বাবা মা মামা ভাইয়ের হত্যাকারী। ছি মিস্টার তালুকদার, ছি। কথাগুলো চিৎকার করে বলে রাহি। কথা শেষ করে হঠাৎই হু হু করে কেঁদে ওঠে। মেহেরিন রাহিকে নিজের বুকে জড়িয়ে ধরে। শিশুদের মতো রাহি মেহেরিনের বুকেই আশ্রয় খুঁজে পায়। ঠিক শিশুদের মতোই কেঁদে ওঠে। সাবিহা তালুকদার হঠাৎই একটা ঝাঁকুনি দিয়ে হৃদ আর রাজকে সরিয়ে দেয়। তড়িঘড়ি করে ছুটে যায় রেদওয়ান তালুকদারের দিকে। পরপর 3টা জোরালো থাপ্পড় বসিয়ে দেন তার গালে। মুখে থুতু ছুঁড়ে দেন। থুতু ছুঁড়ে দেওয়াতেই গর্জে ওঠে রেদওয়ান তালুকদার। সাবিহা, চুপ, একদম চুপ। তোমার লজ্জা করে না? এতগুলো মানুষের জীবন ধ্বংস করে দিলে, কাল সাপ, ছি। বলেই কান্নায় ডুকরে ওঠেন সাবিহা। ঘৃণাভরা চোখে তাকিয়ে বলেন, আমি এতদিন আমার 3 বন্ধুর খুনির সঙ্গে সংসার করেছি। ভাবতে নিজের প্রতি ঘেন্না লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। তোর ইচ্ছে করে না মরে যেতে? এতগুলো মানুষের জীবন ধ্বংস করেও দিব্যি বেঁচে আছিস। মরিস না কেন? মরে যা, তুই মরে যা। একদম গলা ফাটিয়ে কথা শেষ করলেন সাবিহা তালুকদার। তাই তার কাশি উঠে যায়। তীব্র কাশিতে কাঁপতে থাকেন তিনি। মেহেরিন মেহেরকে চোখের ইশারায় পানি দিতে বলে। মেহের মাথা নেড়ে 1 গ্লাস পানি এগিয়ে দেয় শাশুড়িকে। সাবিহা তালুকদার বিনা বাক্যে পানি খান। পানি খেতে গিয়ে চোখ পড়ে যায় রূপা বেগমের পায়ে পড়ে থাকা চাবুকের দিকে। সাবিহা তালুকদার দৌড়ে গিয়ে সেটি তুলে নেন। সোজা এগিয়ে যান রেদওয়ান তালুকদারের দিকে। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎ তিনি রেদওয়ান তালুকদারকে একটা ধাক্কা মারে। ধাক্কার ফলে বেশ খানিকটা পিছিয়ে যান তিনি। রাগে গায়ে হাত তোলার জন্য এগিয়ে আসেন রেদওয়ান। থাপ্পড় খেতে হবে বলে চোখ বন্ধ করে নেয় সাবিহা তালুকদার। কিন্তু 2-3 সেকেন্ড পরও যখন অনুভব করে থাপ্পড় তার গায়ে পড়েনি, তখন চোখ মেলে তাকান তিনি। আর দেখেন রেদওয়ান তালুকদারের হাত ধরে ফেলেছে রূপা বেগম। আর তার 2 পাশে দাঁড়িয়ে আছে হৃদ আর রাজ। তাদের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সেই আগুনেই দুজন রেদওয়ান তালুকদারকে শেষ করে দেবে। রূপা বেগম বলে, খুব শখ না শরীরের জোর দেখানোর, মেয়েদের গায়ে হাত তোলার? মনে আছে তো ফারজানার মারগুলোর কথা? কিভাবে কুত্তার মতো সেদিন মেরেছিল তোকে? খুব তো পুরুষত্ব দেখালি, আজ না হয় নারী শক্তি দেখে যা। তুই কি ভেবেছিস সেদিনের মতো আজও আমি অসহায়? আমার সামনে আমার বন্ধুকে মারবি, আমি বসে বসে দেখব? কথাগুলো যেন বিদ্রোহের ঘোষণা। এই সময় সাইম এগিয়ে এসে রূপা বেগমকে থাপ্পড় মারতে যায়, কিন্তু সে পড়ে যায় মাটিতে। সবার চোখ সেদিকে। সামনে দাঁড়িয়ে আছে রাজ আর হৃদ। এই 2 শক্তিমান পুরুষের লাথির আঘাতে সাইম মাটিতে উল্টে যায়। সাইম রহমান যখন এগিয়ে আসে তা দেখে রাজ আর হৃদ সজাগ হয়। তখনই তেড়ে যায় সাথে সাথে। হৃদ আর রাজ একসাথে লাথি মারে। সেটা দেখে মেহেরিন বাঁকা ঠোঁটে হাসে। রূপা বেগমের মুখেও তেমনই সাফল্যের হাসি। এইবার রূপা বেগম ঘর কাঁপিয়ে একটা থাপ্পড় মারে রেদওয়ানের ডান গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে রেদওয়ান তালুকদারের দুনিয়ায় ঘুরে গেল। নিজেকে সামলানোর আগেই আর একটা থাপ্পড় পড়ে বাম গালে। রেদওয়ান দাঁত কিড়মির করে তেড়ে যাচ্ছিল রূপা বেগমের দিকে। এমন সময় লাবিব ছুটে এসে একেবারে বুক বরাবর লাথি মেরে ফেলে দেয় রেদওয়ান তালুকদারকে। খবরদার, আমার মায়ের গায়ে হাত দেওয়ার কথা ভুলেও ভাবিস না। আমার মায়ের গায়ে হাত দিতে আসলে তোকে আমি লাবিব চৌধুরী এক্ষুনি দোজকে পাঠিয়ে দেব, গর্জে বলে ওঠে লাবিব। রূপা বেগম হেসে ওঠেন আর আস্তে আস্তে বসেন। তার মুখে দীপ্তির হাসি। রূপা বেগম বলেন, কি অবস্থা, সব ভালো তো? কিরে, তোরা দেখে এখনো আমাকে দুর্বল আর অসহায় ভাবিস? তোরা তো দেখি কিছুই জানিস না বাবু। আমি এখন 2 বাঘের মা। তা বাঘ চিনিস তো? আমিও কি যে বলি না, শুধু ছেলে না রে, আমার বৌমারাও আছে। তাদের সাথে তো তোদের মতো 2-4টা রেদু আর সামু পেরে উঠবে না রে। রেদওয়ান চিৎকার করে বলে উঠল, তোকে তো আমি। কিন্তু সেই কথা শেষ হওয়ার আগেই রাজ আর লাবিব একসাথে চিৎকার করে ওঠে। আঙুল নির্দেশ করে এদিক ওদিক নেড়ে বলে ওঠে। এতে আরও জ্বলে ওঠে রেদওয়ান তালুকদার। কিছু বলতেই যাচ্ছিল এমন সময়, বাচ্চারা চুপ করো। রূপা বেগম উঠে দাঁড়ায়। তোমাদের মামুনি এখন কিছু হিসাব নিকাশ নেবে তার পুরনো বন্ধুদের থেকে। ও হ্যাঁ, শুধু আমি না, সাবিহাও নেবে। সাবিহা তালুকদারের দিকে ফিরেই কথাটা বললেন তিনি। কি রে সাবু, নিবি না? সাবিহা চোখের পানি মুছে বলে, অবশ্যই। তার হাতে ধরা চাবুকটা আরও শক্ত করে ধরে। রূপা বেগম তাকিয়ে হেসে ফেলে। রূপা বেগম হঠাৎ লামিয়াকে ডেকে ওঠে। লামিয়া বোঝে এখন কি করতে হবে। লামিয়া নিচু হয়ে আরেকটা চাবুক তুলে, সেটা তুলে এগিয়ে দেয় রূপা বেগমের দিকে। রূপা বেগম সেটা হাতে নিয়ে বলে, চল সাবু। বলেই এগিয়ে যায় তারা, হাতে থাকা চাবুকটা ঝাঁকিয়ে। সাবিহা বলে, এটা আমার বিশ্বাস নিয়ে খেলার শাস্তি।
আর এক ঝটকায় দেন চাবুকের ঘা। রেদওয়ান আর্তনাদ করে ওঠে। এটা আমার ভালোবাসার সঙ্গে প্রতারণার শাস্তি। আরও জোরে মারে। এটা আমার বন্ধুদের খুন করার শাস্তি। আরও আঘাত। এদিকে রূপা বেগম ঘুরে যান সাইমের দিকে। এটা আমার দিকে কুনজর দেওয়ার জন্য। এইভাবে এক একটা করে ওদের কুকর্মের কথা বলছে আর মারছে। একের পর এক চাবুকের ঘা করে মারতে থাকেন। দুজনের চিৎকারে পুরো শিকদার বাড়ি কেঁপে যায়। প্রতিধ্বনিতে মুখর হয় চিৎকার, আহাজারি, বিচার, আর সবার মুখে তখন তৃপ্তির হাসি। শুধু রাজ আর হৃদ দাঁড়িয়ে থাকে গম্ভীর মুখে। তারা নিশ্চুপ, কিন্তু চোখ থেকে ঝরে পড়ছে কথা। পুরনো ইতিহাসের রোগতত্ত্ব অধ্যায় কি শেষ হচ্ছে? হয়তো হ্যাঁ, অথবা না। হৃদের যে একদমই কষ্ট হচ্ছে না তা কিন্তু না। যখনই সে বাবার জন্য কষ্ট পেতে চায়, তখনই তার ভেতর থেকে কেউ বলে ওঠে, এই মানুষটা তোমার বাবা হলেও অন্য কারো বাবা মায়ের হত্যাকারী, বন্ধুর মুখোশ পরা শত্রু। এখন তোমার বাবার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু রাজের ছোটবেলার কথা ভেবে দেখো, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না সেই মামুনির কথা ভেবে, যে তোমাকে মায়ের চাইতেও বেশি ভালোবাসত? তার নৃশংস মৃত্যুর কথা ভেবে কষ্ট হচ্ছে না? বাবারূপী রুদ্র শিকদারের কথা ভেবে তোমার কি কষ্ট হচ্ছে না আসলাম চৌধুরীর জন্য, যে তোমাকে নিজের চাচার থেকেও বেশি ভালোবাসত? কষ্ট হচ্ছে না হাবিবের কথা ভেবে, যে তোমার মায়ের পেটের ভাই না হয়েও তোমাকে আগলে রাখত? হৃদ মাঝে মধ্যে ভাবত ও নিজেই শেষ করে দেবে এই মানুষরূপী পশুটাকে। হৃদের জীবনের ভালোবাসার মানুষদের কেড়ে নিয়েছে এই পশুটা। অনেকক্ষণ পর ঘাম ঝরা মুখ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে দুই বন্ধু, সাবিহা তালুকদার আর রূপা বেগম। সাবিহা দৌড়ে এসে জড়িয়ে ধরে তার প্রিয় বান্ধবীকে। রূপা বেগমও আদরে আঁকড়ে ধরেন। বিশ্বস্ত ও ভরসাযোগ্য আশ্রয় পেয়ে শব্দ করে কেঁদে ওঠেন সাবিহা তালুকদার। অপরাধীর ন্যায় খুব করুণভাবে বলে, আমাকে মাফ করে দে রূপু। আমি না জেনে না বুঝে আমার বন্ধু ও তার সন্তানদের খুনি ওই জানোয়ারটার সঙ্গে এতদিন সংসার করে এসেছি। আমায় মাফ করে দে রূপা, মাফ করে দে আমায়। রূপা বেগম দুই হাতে বন্ধুকে জড়িয়ে ধরে বলেন, আহা সাবু, কি শুরু করলি বাচ্চাদের সামনে? তুই এভাবে কাঁদছিস কেন বাচ্চাদের সামনে? আর তুই কেন কাঁদছিস? কাঁদবে তো ওরা, তুই আমি কেন কাঁদবো বলতো? বেদনায় কুকড়ে থাকা রেদওয়ান তালুকদার আর সাইম রহমানের দিকে ফিরে তাকায় রূপা বেগম। এক গাঢ় হাসি দিল। হাসি যা দিয়ে মানুষ সাধারণত নিজের খুশি প্রকাশ করে। হাসি যা এক অনন্য আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু কিছু হাসি থাকে যা খুবই বিপজ্জনক, যেমন রূপা বেগমের এই হাসি। বাঘ যেমন শিকার পাওয়ার আনন্দে হাসে, সেই হাসি এক শিকারী হাসি তার মুখে। শিকার ঠিক ধরা পড়েছে, পালাতেও পারবে না আর। রেদওয়ান তালুকদার আর সাইম রহমানের আত্মা শুকিয়ে যেতে লাগলো। রূপা বেগম হাসি মুখে বলল, বৌমা, তোমার স্পেশাল ওষুধটা একটুখানি দাও তো ওদের। মেহরিন হাসল। রাহিকে ছেড়ে সামনে এগিয়ে এসে বলল, জাস্ট 1 মিনিট শাশুড়ি আম্মা। এই কথা বলে সে চলে গেল রান্নাঘরের দিকে, আর রান্নাঘর থেকে নুনের কৌটা নিয়ে ফিরে এলো। মেহরিনের হাতে নুনের কৌটা দেখে রেদওয়ান আর সাইম একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারছে না মেহরিন কি করতে চলেছে। এমন সময় ও নুন দিয়ে কি করবে? তারা এতটুকু জানে মেহরিন কোনো সাধারণ মেয়ে নয়। গত 2 বছরে এই মেয়ের সম্পর্কে তাদের ধারণা বারবার ভেঙেছে। তবে ভয় একটাই, এই মুহূর্তে সে নুন এনেছে কেন? নুন তো মেহরিন কারণবিহীন আনবে না। কি করতে চায় মেহরিন? তারা চিন্তায় ডুবে আছে। ঠিক তখনই মেহরিন বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, ভাবছি মাছ ভাজি করব। মাছটা ভালো করে ধুয়ে তাতে মরিচ দিলাম, সাথে আবার অল্প একটু হলুদও দিলাম। আর কি দেব জানো? মেহরিনের কথায় লাবিব, লামিয়া, মেহের, মেহবুবা হেসে ফেলে। রাজ কিংবা হৃদের মুখে কোনো ভাবান্তর দেখা যায় না। শান্ত মাঝখান থেকে বলে ওঠে, নুন যা তোমার হাতে, না হলে তো স্বাদই আসবে না। মেহরিন হাসে, তুমি জানলে কি করে? শান্ত দাঁত বের করে হেসে বলে, তোমার বান্ধবী মাঝে মাঝে আমার সাথে ঝগড়া হলে আমাকে দিয়ে রান্না করায়। আর সবচেয়ে বড় কথা কি জানো? শুধু রান্না নয়, আমাকে দিয়ে ঘর মোছায়, বাসন ধোয়ায়, কাপড় ধোয়ায় পর্যন্ত। আবার মাঝে মধ্যে তো। এতটুকু বলেই থেমে যায় শান্ত। মেহরিন ভ্রু কুঁচকে বলে, মাঝে মধ্যে তো কি? শান্ত এদিক ওদিক তাকিয়ে বলে, মাঝে মধ্যে তো আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়। কথাটার শেষের দিকে যেন দুঃখ ও হতাশা কাজ করল। শান্তর মুখ ও মুখের ভাব দেখে সবাই হেসে ওঠে। মেহরিনও হাসতে হাসতে বলে, গুড, ভেরি গুড। এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েরা শিখে রাখো, এই প্ল্যান কাজে দেবে। রাহি কান্নার মাঝে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এটা অ্যাপ্লাই করবো রাকিব ভাইয়ার ওপর। শান্ত ভাইয়া একা কেন অত্যাচারিত হবে? সবাই ফিক করে হেসে দেয় রাহির কথায়। রাজ আর হৃদের মুখেও এবার হাসির দেখা মেলে। হয়তো বোন হেসেছে তাই। আসলে মাঝে মধ্যে এমন হয় যে খুব কষ্ট বা খারাপ সময়েও অথবা সিরিয়াস মুহূর্তেও এমন কিছু কথা মানুষ শুনে যাতে হাসতে বাধ্য হয়। সেই হাসি পরিস্থিতি বুঝে না। সবাই যখন হাসতে ব্যস্ত, ঠিক তখনই মেহরিন হাসতে হাসতে মুখটা হঠাৎ শক্ত করে ফেলে। তাহলে এবার মাছটা লবণ দিয়ে মেখে নিই।
কি বলো সবাই? মেহের, মেহবুবা, লামিয়া একসাথে বলে ওঠে। অবশ্যই। ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা, ব্যথায় কুঁকড়ে থাকা রেদওয়ান তালুকদার ও সায়েম রহমান তখন সব বুঝে যায়। এই মাছ তারা, এই নুন তাদের গায়ে মাখানো হবে। দুজন একসাথে আকুতি মিনতি করে। সায়েম কাতর গলায় বলে ওঠে, নুন দিও না মা, আমরা তো তোমার বাবার মতো, দয়া করো, এমন করো না। এই কথাই যেন মেহেরিনের মাথায় আগুন ধরে যায়। একটা জোরালো লাথি মারে সায়েম রহমানের মুখে। তোরা তো মানুষই না, আবার বাবার দাবি করিস? না তোরা বন্ধু হওয়ার যোগ্য, না স্বামী হওয়ার যোগ্য, আর না তোরা বাবা হওয়ার যোগ্য। বাবা নামটা উচ্চারণ করবি না, তোরা বাবা হওয়ার যোগ্যই না। তোর তো একটা ছেলে, সরি, 3টা ছেলে, কিন্তু মজার বিষয় হলো 2টো আমার হাতে মরেছে, আর একটা কোন গর্তে আছে জানি না, তবে তাকেও বের করে ওপরে পাঠিয়ে দেব। সবাই অবাক হয় মেহেরিনের এমন কথায়। অবাকের রেশ কাটাতে না পেরে সবাই মেহেরিনের দিকে তাকায়, শুধু মেহের, রাজ আর লাবিব ছাড়া। সবাই অবাক হয়েছে। সায়েম রহমান স্তব্ধ, রেদওয়ান তালুকদার হতবাক। মেহেরিন হঠাৎ বুকে হাত দিয়ে বলে, সরি, তোর যে 3টা ছেলে সেটা তো কেউ জানে না রে। ওয়েট। সবার দিকে তাকিয়ে মেহেরিন বলে, তোমরা নিশ্চয়ই ভাবছো ওই জানোয়ারের 3টা ছেলে কেন বলছি? এর তো একটাই সন্তান, তার নাম শাফিন, তাই তো? সাবিহা তালুকদার আর রূপা বেগম মাথা নাড়েন। হৃদ রাজের দিকে ইশারায় জানতে চায়, মেহেরিন যা বলছে তা সত্যি কি? রাজ ইশারায় বুঝিয়ে দেয়, হ্যাঁ ঠিক বলছে। হৃদ অবাক। মেহেরিন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় সায়েম রহমানের দিকে। এই জানোয়ার 3টা বিয়ে করেছে, শুধু 3টা ছেলে না, 2টা মেয়েও আছে। সাবিহা তালুকদার আর রূপা বেগম থমকে যান। তারা বেশ অবাক হন, কারণ তারা তো জানতেন সায়েমের শুধু একজন স্ত্রী, একজন সন্তান। মেহেরিন বলে, শুধু তাই না, এই জানোয়ার মেয়ের নেশায় আসক্ত, প্রায় নানা দেশে গিয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করে। শুধু তাই না, এরা শুধু তোমাদের শত্রু না, এরা দেশের শত্রু। এরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ড্রাগস দেয় ছাত্রছাত্রীদের। শুধু এতটুকুতেই থেমে নেই এই মানুষরূপী পশুগুলো। এরা অস্ত্র ব্যবসা, নারী পাচার, সব কিছুতেই জড়িত। সাবিহা তালুকদার বিস্ময়ে কেঁপে ওঠে, কাপা কাপা গলায় বলে, এগুলো কি বলছো তুমি মেহু? মেহেরিন বলে, হ্যাঁ আন্টি, আমি ঠিক বলছি। শুধু সায়েম রহমান নয়, এসবের সাথে সমান তালে মিস্টার তালুকদারও জড়িত। তবে শুধু ওরা 2জন নয়, আরও 2জন আছে। একজন তো সায়েম রহমানের ওই ছেলে, আর একজন কে তা এখনো জানা যায়নি। এরা শুধু আমাদের শত্রু নয়, এরা দেশের শত্রু, 10-এর শত্রু। এদের দেখা পেলেই এনকাউন্টার করার কথা বলা আছে। সাবিহা তালুকদারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। নিজেকে আর সামলাতে পারছেন না তিনি। এই একদিনেই আরও কি কি শুনতে হবে তাকে। এতটা খারাপ একজন মানুষও হয়? ভালো মানুষের রূপ নিয়ে থাকা মানুষ তিনি আগে কখনো দেখেননি। তার বন্ধুদের খুনি, তার সন্তানের খুনি, এখন আবার দেশের শত্রু। হাজার হাজার বাচ্চার জীবন ধ্বংস করে দিয়েছে এই মানুষটা। সাবিহা তালুকদার ধপ করে পড়ে যান। তাকে আগলে ধরে রাজ আর হৃদ। আর মেহেরিন এগিয়ে গিয়ে হাতে থাকা নুন ছিটিয়ে দেয় 2 জানোয়ারের গায়ে। চাবুকের মার খেয়ে শরীরের অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে আছে। সেখানে নুন পড়ায় গলাকাটা মুরগির মতো ছটফট করে ওঠে রেদওয়ান তালুকদার ও সায়েম রহমান। 5 মিনিট পর যখন আর ব্যথা ও যন্ত্রণা সইবার মতো অবস্থা না থাকে, তখন রেদওয়ান তালুকদার আর সায়েম রহমান গড়াগড়ি খেতে খেতে মাটিতে শুয়ে পড়ে। তাদের শরীর জখমে জর্জরিত। সাদা টাইলসের মেঝে ততক্ষণে রক্তে রঞ্জিত। এই সময় রাহি 1 বালতি ঠান্ডা পানি এনে তাদের গায়ে ঢেলে দেয়। পানির ছোঁয়ায় যেন একটু প্রাণ ফিরে পায় তারা। রেদওয়ান তালুকদার চোখ তুলে করুণভাবে তাকায় রাহির দিকে। রাহির চোখে তখনও জল। তিনি কাঁপা গলায় বলে, আমাদের মাফ করে দাও মা। রাহি কেঁদে ফেলে। কান্না থামানোর চেষ্টা না করেই বসে পড়ে তার সামনে। মেহবুবা সামনে এগিয়ে আসতে চায়, কিন্তু মেহেরিন মাথা নেড়ে না করে। মেহেরিনের চোখ যায় মেহেরের দিকে। মেহের বাঁকা হাসে, মাথা নাড়ে। মেহেরিনও হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাহির দিকে। রাহি ধীরে ধীরে রেদওয়ান তালুকদারকে ধরে ওঠায়, তারপর ফের কান্নায় ভেঙে পড়ে। এমন কেন করলে বাবা? আমি তো তোমায় খুব ভালোবাসি, জানো, আমার মায়ের থেকেও বেশি তোমায় ভালোবাসি, আমার দাদা ভাইয়ের থেকেও বেশি। জানো, আমি সবসময় গর্ব করে বলতাম, আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, সবচেয়ে ভালো মানুষ, আমার আদর্শ। তিনি অসহায়দের পাশে থাকে, দরিদ্রদের সাহায্য করে, যিনি কখনো একটা পিঁপড়াও মারেন না, আর আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। রাহির কথার সঙ্গে সঙ্গে তার চোখের জল গড়িয়ে পড়ে। গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে বুকে। কিছুটা জামা ভিজে যায় অশ্রুতে। রেদওয়ান তালুকদারের চোখেও কি তখন অশ্রু? হয়তো হ্যাঁ। আচ্ছা, এই জঘন্য মানুষটারও কি কষ্ট হচ্ছে রাহির চোখের পানি দেখে? হয়তো হচ্ছে। যে মানুষ নিজের নবজাতক সন্তানকে মেরে ফেলতে পারে, তার কি পালিত মেয়ের জন্য কষ্ট হওয়ার কথা? কিন্তু তাও রেদওয়ান তালুকদারের হচ্ছে। হয়তো স্বার্থের জন্যই রাহিকে সে নিজের কাছে রেখেছে,
কিন্তু বাবার অভিনয় করতে করতে সত্যি মেয়ে বানিয়ে নিয়েছিল রাহিকে। হঠাৎ করেই রাহি তাকে জড়িয়ে ধরে। সবাই হতবাক। এত কিছু জানার পরেও রাহি তাকে জড়িয়ে ধরল। মেহেরিন আর মেহেরের মুখের অভিব্যক্তি নেই। হৃদয়ন তালুকদার ধীরে ধীরে হাত রাখে রাহির পিঠে। রাহি হঠাৎ ডেকে ওঠে, বাবা। তুমি আমার বাবা মাকে কেন মেরেছ? কেন মেরেছ আমার মামাকে, আমার ভাইকে? হৃদয়ন তালুকদার চুপ করে থাকেন। রাহি আবারও জিজ্ঞেস করে, তুমি কি সত্যি তোমার মেয়েকেও মেরে ফেলেছ? হৃদয়ন তালুকদার ধীরে কাঁপা গলায় বলে, হ্যাঁ। আচ্ছা, তুমি তো তাদের খুব বিশ্বাসভাজন ছিলে, তাই না? হ্যাঁ। রাহি হাসে। তারা কতটা বোকা ছিল, তাই না? তোমার মতো বিশ্বাসঘাতক সাপকে তারা দুধকলা দিয়ে পুষেছে। আচ্ছা বাবা, তুমি আমার মায়ের সঙ্গে যেভাবে নির্যাতন করেছ এবং তাকে মেরে ফেললে, সেটা কি ঠিক ছিল? আমার বাবার খেয়ে তারপরে তার জন্যই ভালো একটা জীবন পাওয়ার পরও আমার বাবাকে পেছন থেকে ছুরি মেরেছ, তাই না? হৃদয়ন তালুকদার চুপ করে থাকে। তুমি কি সত্যিই আমার মামাতো ভাই আর মামাকে মেরেছ? হৃদয়ন তালুকদার হালকা মাথা ঝাঁকায়। ভালোই করেছ, এমনটাই হওয়া উচিত ছিল তাদের সাথে। তারা মানুষ চিনতে পারেনি, তারা অন্ধ ছিল, তোমার মতো কালসাপকে বন্ধু ভেবেছিল। আচ্ছা বাবা, সত্যিই কি তাদের এমনটাই প্রাপ্য ছিল? তারা তো তোমাকে বন্ধু ভাবত। তুমি কিভাবে পারলে এমনটা করতে? আচ্ছা বাবা, ওদের খুব কষ্ট হয়েছিল, তাই না? অবশ্য হওয়ারই কথা। একে তো মৃত্যু, তাও আবার কাছের মানুষের হাতে। ইস, ভেবে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে জানো। খুব কাছের কারো হাতে মরলে খুব কষ্ট হয়, তাই না? হৃদয়ন তালুকদার চুপ করে থাকেন। অবশ্য কী বা বলবেন। রাহির হাসি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। তোমার পেছন থেকে ছুরি মারার অভিজ্ঞতাটা কেমন ছিল বাবা? হৃদয়ন তালুকদার কাঁপা কণ্ঠে বলে, জানি না। রাহি হাসতে হাসতে দাঁড়ায়। রাজ আর হৃদ দুজনেই ভয়ে উঠে দৌড়ে যেতে চায় বোনের কাছে, কিন্তু মেহেরিন আর মেহের মাথা নেড়ে থামিয়ে দেয়। রাহি বলে, তুমি জানো না? তাহলে চলো, আমি তোমাকে জানাই। সে দৌড়ে যায়, কিছুক্ষণের মধ্যে ফিরে আসে। রাহি এগিয়ে গিয়ে আবার জড়িয়ে ধরে হৃদয়ন তালুকদারকে। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি জানো। এই পৃথিবীতে আল্লাহ নবীর পর আমি তোমাকেই ভালোবাসি। কথাটা শেষে হৃদয়ন তালুকদারের কপালে চুমু খায়। তোমার শরীরের বাবা বাবা গন্ধটা আমি মিস করব। হৃদয়ন তালুকদার রাহির মাথায় হাত রেখে কিছু বলতে যায়, ঠিক তখনই জামার নিচে লুকিয়ে রাখা হাতটা বের করে একটা ধারালো ছুরি বসিয়ে দেয় হৃদয়ন তালুকদারের বুকের ঠিক বাম পাশে। হৃদয়ন তালুকদার চমকে যায়। রাহি হেসে বলে, এইটা আমার বাবা মা ভাই থেকে আলাদা করার জন্য। আর একটা আঘাত, এটা আমার মাকে নির্যাতন করে মারার জন্য। এইটা আমার বাবাকে পেছন থেকে ছুরি মারার জন্য। এইটা আমার ভাই আর মামুনিকে রাজপ্রাসাদ থেকে ছুঁড়ে ফেলে রাস্তায় নামানোর জন্য। একটা দুটো নয়, পরপর আঘাতে দেহ নিস্তেজ হয়ে আসে। সবার সামনে লুটিয়ে পড়ে হৃদয়ন তালুকদার। রাহির মুখ রক্তে ভেজা। সে যেন রক্তপিপাসু জন্তু, বহুদিন পর শিকার পেয়ে গেছে। সে তার বুকে মাথা রেখে বলে, আমি অনেক আগেই জেনেছিলাম তুমি আমার আসল বাবা না, কিন্তু তুমি যে আমার বাবা মা মামা ভাইয়ের খুনি হতে পারো ভাবতেই পারিনি। এই বাক্যটা যেন বজ্রাঘাতের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। সবাই একে অপরের দিকে তাকায়। মেহেরিন ছুটে আসে, রাহিকে বুকে টেনে নেয়। রাহির সমস্ত শরীর কাঁপছে। মেহেরিন বলে, চুপ শোনা, চুপ করো, কিচ্ছু হয়নি। রাজ আর হৃদ হাঁসফাঁস করতে থাকে। দৌড়ে আসে রাহির পাশে। রাহি এগুলো সহ্য করতে পারবে না বলেই তো তারা কিছু জানায়নি। এখন যদি এসব সহ্য করতে না পেরে ওর কিছু হয়ে যায়, এই ভেবেই রাজ আর হৃদের কলিজা শুকিয়ে যাচ্ছে। রাহির কিছু হলে ওরা যে শেষ হয়ে যাবে। বাকিরা এখনো বিষয়টা কাটিয়ে উঠতে পারেনি। রাহি এমন কিছু করবে এটা যেন কারো মাথায় ধরছে না। সায়েম রহমান চুপচাপ ফ্লোরে পড়ে আছে। আপাতত তার শরীরের ব্যথা ভুলে তার সাথে কি হবে সেটা ভেবেই আতঙ্কিত। হৃদয়ন তালুকদার বহু কষ্টে বলে ওঠে, আমাকে মাফ করে দিও রাহিমা। এরপর সে মেহেরিনের দিকে ফিরে হেসে বলে, আমি মরে গেলেই সব শেষ না, তোমাদের ধ্বংস করবে আমার ছেলে রূপন। এই বাক্যটা যেন আবারও বজ্রপাত হানে। হৃদ অবাক চোখে তাকায় বাবার দিকে। সাবিহা তালুকদার কাঁপা গলায় বলে, রূপন কে? হৃদয়ন তালুকদার হাসে, রূপন আমার বড় ছেলে, হৃদের বড় ভাই। সাবিহা তালুকদার বসে পড়ে। হৃদ ভাঙা গলায় বলে, তাহলে আপনিও 2টা বিয়ে করেছেন নাকি তারও অধিক? হৃদয়ন তালুকদার হাসে, হ্যাঁ, আমিও 2টা বিয়ে করেছি। রূপন তোমার বড় ভাই। সাবিহা, ওকে তো আমি কখনো বিয়েই করতাম না, যদি না সবাইকে দেখানোর প্রয়োজন পড়তো। ফারজানার কাছে নিজেকে ভালো করার জন্য সাবিহাকে বিয়ে করেছিলাম, শুধু মুখ রক্ষা করার জন্য। ফারজানা রিজেক্ট করার পরে গ্রামে গিয়ে বিয়ে করেছিলাম বলে কেউ জানতো না। হাতে যখন বেশি টাকা আসলো তখন ওদের পাঠিয়ে দিলাম মালয়েশিয়ায়। সবাই স্তব্ধ। হৃদয়ন তালুকদার আবার বলে,
আমি যদিও তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু তাও আমি সত্যিকারের ভালোবেসেছি রাহি, এখনও বাসি। আমাকে মাফ করে দিও মা। এই কথা বলেই তার দেহ হঠাৎ স্থির হয়ে যায়। হয়তো দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়েছে। নিশার নিস্পন্দন, পাপের প্রলাপের অবসান। আমি খুনি, আমি খুনি, আমাকে পুলিশের হাতে তুলে দাও, পুলিশে দাও, আমাকে সবাই খুনি বলবে। আমি আমার পালক বাবা, যে আমাকে এত বড় করেছে, সেই বাবাকে মেরে ফেলেছি। আমি খুনি, আমাকে ধরে নিয়ে যাবে, সবাই আমাকে খুনি বলবে। রেদওয়ান তালুকদারের শরীরটা স্থির হতেই রাহি পাগলামি জুড়ে দিল। রাহির পাগলামি মারাত্মক বেড়ে গেল। সবাই রাহির কাছে চলে আসে আর রাহিকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। কেউ সামলাতে পারছে না রাহিকে। রাহির অবস্থা দেখে সায়েম রহমান আরও ভয় পেয়ে গেল। সায়েম রহমান মনে মনে বলে, আল্লাহ আমাকে বাঁচাও। নিজেই একের পর এক কোপ দিল পালিত বাবার বুকে, এখন আবার নিজেই কাঁদছে। আল্লাহ জানে আমাকে কি করে, আমার কোথায় কোথায় কোপ দেয়। এই কথা ভাবতে ভাবতেই মনে পড়ে গেল সে রূপা বেগমের দিকে কুনজর দিয়েছিল, তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। এটা ভাবতেই সায়েম রহমান উঠে দেয়ালে হেলান দিয়ে কোনো রকমে বসে। লামিয়া তাকায় সায়েম রহমানের দিকে। লামিয়া তাকাতেই সায়েম রহমান নিজের স্পর্শকাতর জায়গা হাত দিয়ে ঢেকে নেয়। এমন একটা ভাব নেয় যেন লামিয়া তার মায়ের দিকে কুনজর দেওয়ার জন্য তার স্পর্শকাতর জায়গায় কোপ দেবে। রাহি তার বাবা মার খুনিকে বুকে কোপ দিয়েছে। লামিয়া তার মায়ের দিকে কুনজর দেওয়ায় যদি আমার এইটার ওপর কোপ দেয় বা আমার চোখে কিছু ঢুকিয়ে দেয়। মুখটা কাদো কাদো করে মনে মনে বলে, আমাকে এই জায়গায় মারিস না আম্মা, আমি মরার আগেই মরে যাব। লামিয়া কপাল কুঁচকে তাকায়। সায়েম রহমানকে এমন করতে দেখে লামিয়া ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? সায়েম রহমান দাঁত বের করে দুই দিকে মাথা নাড়ালো, বোঝালো কিছুই না। লামিয়া বুঝল। লামিয়া হাসল, বুঝতে পেরেছে সায়েম রহমান ভয় পেয়েছে। হাঁপ ছেড়ে আবারও লামিয়ার দিকে তাকায়। ভ্রু কুচিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মনে মনেই বলে, মেয়েটাকে দেখতে তো শান্তই মনে হয়, আবার আমাকে পানিও খাওয়ালো। হয়তো এই মেয়েটা অতটা উগ্র নয়, না মানে ওই মেহেরিন আর ওর বোন বা রাহির মতো নয়। বড় একটা শ্বাস নিয়ে চোখ বুজে সায়েম। আর এমন সময় সামনে থেকে লামিয়া উঠে একটা দা নিয়ে এসে বলল, কুকুরের বাচ্চা, তোর চোখ আর কল্লা দুটাই কেটে ফেলে দেবো আজ। তুই আমার মায়ের দিকে বাজে নজর দিস। ইয়া আল্লাহ। সায়েম রহমান চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, না। সবাই সায়েম রহমানের দিকে তাকায়। সায়েম রহমান চোখ মেলে তাকায়। যখন দেখে সবাই তার দিকে চেয়ে আছে আর এটা বোঝে তার কল্পনা, তখন দাঁত বের করে বলে, না মানে আমি রাহি মামুনির কান্না থামানোর চেষ্টা করছিলাম। এই কথা শুনে লাবিব তেড়ে আসতে চায়, কিন্তু মেহবুবা ধরে ফেলে। আর সায়েম রহমান শীষ বাজাতে বাজাতে অন্যদিকে ঘুরে যায়। ভাবটা এমন যেন কিছুই হয়নি। ওইদিকে রাহি পাগলের মতো করছে। তার মুখে একটাই কথা, আমি খুনি, আমি খুন করেছি, আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। রাহিকে কিছুতেই সামলানো যাচ্ছে না, কেউ তাকে শান্ত করতে পারছে না। মেহেরিন রাহিকে বলে, না সোনা, কিছু হবে না, তুই কিছু করিসনি সোনা, তুই না আমার পাখি, চুপ কর বাবু। কিন্তু রাহি কিছুই বুঝতে চাইছে না। সে আবারও পাগলামি জুড়ে দিল। শেষমেশ না পেরে মেহেরিন একটা থাপ্পড় মারল রাহিকে। সবাই চমকে যায়, শুধু মেহের বাদে। হৃদ এগিয়ে আসতে চাইলে মেহের ধরে ফেলে, মাথা নেড়ে না করে। রাজ কিছু বলতে চাইল, মেহেরিন হাত তুলে থামিয়ে দিয়ে বলল, সমস্যা কি তোর? কে তোকে খুনি বলছে? মেহেরিন কথাটা চেঁচিয়ে বললেও এরপর রাহিকে আবার বুকে আগলে নেয়। শোন, ভেঙে পড়লে চলবে না। তুই না আমার স্ট্রং পাখি, আমার শক্তিশালী বুদ্ধিমতী, তবে তুই কেন এমন বোকার মতো করছিস? তুই তো ভুল করিসনি। তুই নিজের বাবা মা ভাই মামার মৃত্যুর বদলা নিয়েছিস, ইন্তেকাম নিয়েছিস। জানিস তো, ইসলাম প্রতিষ্ঠা করতে অনেক প্রাণ দিতে হয়েছিল, আবার নিতেও হয়েছিল। ওসমান গাজীর নাম শুনিসনি? রাহি নাক টেনে মাথা নাড়ল। মেহেরিন বলে, ওসমান গাজীর দুইটা বউ ছিল, বালা খাতুন ও মালহান খাতুন। তুই জানিস ওরা কত মানুষের জীবন নিয়েছে? তাহলে কি তারা খুনি হয়ে গেছে? হয়নি। আমরা খুব সম্মানের সাথে তাদের নাম নেই, কারণ তারা ইসলামের জন্য লড়েছে, মানুষের জন্য লড়েছে। তুই জানিস সেই সময় ইহুদি আর মঙ্গোলীয়রা মুসলমানদের ধরে মেরে ফেলত। শুধু তাই নয়, ওরা মুসলমানদের ধরে মেরে ফেলত। তখনকার জালিমদের মতোই কাউকে তুই মেরেছিস। তুই তো ভালো মানুষকে মারিসনি, তুই একজনকে মেরেছিস যে তোর বাবা ভাই মা মামার খুনি, তোর পরিচয় কেড়ে নেওয়ার অপরাধী। তার থেকেও বড় কথা, রেদওয়ান তালুকদারের মতো একজন মানুষ আগেকার কালের মঙ্গোলীয়দের মতোই। জানিস, মঙ্গোলীয়রা মুসলিম শিশুদের নিয়ে গিয়ে জাদুটোনা করত, বিধর্মী বানাতো, ওদের খারাপ পথে ঠেলে দিত। রেদওয়ান তালুকদারও ওদের মতোই একজন মানুষ, যে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। রাহি, ছোট ছোট ছেলে মেয়ে ড্রাগসে আসক্ত হচ্ছে, সেই নেশায় ওরা চুরি ডাকাতি করছে, এমনকি মানুষ পর্যন্ত মেরে ফেলছে নেশার টাকার জন্য।
তুই বল, তুই ওনাকে মেরে ভালো করেছিস না? শুধু তুই তোর প্রতিশোধ নিয়েছিস এমনটা নয়, এই দেশের অনেক মানুষের জীবন বাঁচিয়েছিস। রাহি তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। শুধু রাহি নয়, সবাই মুগ্ধ হয়ে মেহেরিনের কথা শুনছিল। কি সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝালো রাহিকে। রাহির পাগলামো কমে গেছে। হেঁচকি তুলতে তুলতে রাহি বলল, কিন্তু কেউ যদি বলে দেয় আমি খুন করেছি, তাহলে তো আমায় পুলিশ ধরে নিয়ে যাবে। রাহির এমন কথায় সবাই হাসে। মেহেরিন হেসে বলল, ধুর পাগল, কিছু হবে না। কে বলবে বলতো? আর বাংলাদেশের আইন বিভাগ এখন টাকার ওপর চলে, ওদের এখন আর মনুষ্যত্ব নেই। কয়েকটা টাকা পেলেই নির্দোষীকে দোষী আর দোষীকে নির্দোষ বানিয়ে দেয়। আর তার থেকে বড় কথা, পুলিশের কাছে প্রমাণ লাগবে যে খুনটা তুই করেছিস। সেই প্রমাণ বা সাক্ষী কোথায় বলতো? রাহি বলল, তোমরা সবাই তো দেখেছ। মেহেরিন হাসতে হাসতে বলল, কেউ কি কিছু দেখেছ? সবাই একসঙ্গে বলল, একদম না। রাহি হাসল। রাহিকে হাসতে দেখে বাকিরা সবাই হাসল। রাহি হাসতে হাসতে বলল, সব কয়টা ড্রামাবাজ। মেহেরিন রাহির চিবুকে হাত রেখে বলল, আর তুই আমাদের ড্রামার কুইন। রাহি হেসে হঠাৎ চিন্তিত হয়ে বলল, তোরা তো কাউকে কিছু বলবি না, কারণ তোরা সবাই আমার। কিন্তু ওই শয়তানের সওয়াল যদি কিছু বলে দেয়? সায়েম রহমানের দিকে আঙুল তুলে কথাটা বলল রাহি। রাহির কথায় সবাই চাইল ওই দিকে। সায়েম রহমান রাহির কথা শোনার আগেই চেঁচিয়ে উঠল, না না না, আমি কিছু দেখিনি, সত্যি বলছি আমি কিছুই দেখিনি। রেদওয়ান তালুকদার নামের কাউকে চিনি না আমি। তারপর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আল্লাহ, আমি কে? আমার নাম কি? আমার বাপের নাম কি? আম্মা গো, আমি কিছুই মনে করতে পারছি না। আমার কি হলো? কে আমি? আমার নাম কি? আমার বাবা মা কে? নিজের জীবন বাঁচাতে নাটক শুরু করলো সায়েম রহমান। আর বাকিরা সবাই সায়েম রহমানের এইসব দেখে হু হা করে হেসে ফেলে। মেহেরিন বাঁকা হাসি দিয়ে বলল, চিন্তা করিস না সোনা, কাকুকে খুব তাড়াতাড়ি তার চিরস্থায়ী ঘরে পাঠিয়ে দেব। মেহেরিনের কথা শুনে সবাই হেসে উঠল। শুধু সায়েম রহমানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রূপা বেগম তার লক্ষ্য করে বাঁকা হাসে বলল, লাবিব। মায়ের মুখে নিজের নাম শুনে কাছে এসে দাঁড়ায় লাবিব। লাবিবকে ডেকে রূপা বেগম রাজকে ডাকল। রাজও গিয়ে দাঁড়ালো রূপা বেগমের পাশে। রাজ আর লাবিব একে অপরের দিকে তাকালো, আবার রূপা বেগমের দিকে। রূপা বেগম বলল, লাইফে তো বিনোদন ও খেলাধুলার দরকার আছে, তাই না? এমন একটা সময়ে রূপা বেগমের মুখে বিনোদন আর খেলাধুলার কথা যেন কারো হজম হলো না। শুধু মেহেরিনের মুখে দেখা গেল অন্যরকম রহস্যময় হাসি। তার কারণ একটাই, এই 2 বছরে রূপা বেগমের সঙ্গে মেহেরিনের অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে, যাকে বলে আত্মিক সম্পর্ক। এমন অনেক ঘটনাও ঘটেছে। যেমন একদিন এমন হয়েছিল, মেহেরিন রূপা বেগমকে একটা কথা বলতে গেলে রূপা বেগম মেহেরিনকে দেখেই বলল, বৌমা, তুমি তো এটাই বলতে চেয়েছ। মেহেরিন সেদিন খুব অবাক হয়েছিল। ঠিক তেমনি রূপা বেগম একদিন মেহেরিনকে একটা কথা বলতে এসেছিল। মেহেরিন বলেই ফেলল, মামুনি, আপনি কি এটা বলতে চান? আসলে এমন কিছু কিছু মানুষ আমাদের জীবনে থাকে যাদেরকে আমরা ফিল করতে পারি। তারা আমাদের কাছে খোলা বইয়ের মতো। তাদের সম্পর্ক এমন হয় যে একজন অপরজনের মন পড়তে পারে। আর ঠিক তেমনই একটা সম্পর্ক মেহেরিন আর রূপা বেগমের মধ্যে। তারা শাশুড়ি বৌমা হলেও তাদের সম্পর্ক বন্ধুর মতো। মেহেরিনের কাছে চুমকি যেমন, রূপা বেগমও তেমন। এইগুলো ভেবেই হাসছিল মেহেরিন। এমন সময় সাবিহা তালুকদার বলে ওঠে, তুই কি বলছিস এসব রূপা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এমন একটা অবস্থায় দাঁড়িয়ে তুই গেম আর বিনোদনের কথা বলছিস? রূপা বেগম সাবিহা তালুকদারকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আরে বেটি, একটু আপডেট হ। সবাই যা করে আমরা তা কেন করব বলতো? আমাদের জীবন কি বাকি সবার মতো? দেখ, আমরা যে সময়টা পার করেছি বা যা যা ফেস করেছি, যে পরিস্থিতির ওপর দিয়ে গেছি, তা 8-10 জন যায়নি। তো আমরা সবার থেকে আলাদা। সবার দিকে ফিরে বলল, কি বলো বাচ্চারা, ঠিক বলেছি তো? সবাই একসাথে বলে উঠল, ঠিক। রূপা বেগম হাসল। হাসতে হাসতেই বলল, দেখলি তো? হৃদ ভ্রু কুচকে বলে, তোমার মাথায় কি আছে বলে ফেলো তো মামুনি। রূপা বেগম হাসতে হাসতে বলল, বাচ্চারা সবাই একসাথে হও। রূপা বেগমের কথা মতো সবাই একসাথে হয়ে দাঁড়ালো। বাচ্চারা মানে রাজ, হৃদ, মেহেরিন, মেহের, শান্ত, মেহবুবা, লাবিব, লামিয়া, আরফা আর রাহি। সবার চোখে কৌতূহল ঝরছে। রূপা বেগম বলল, আচ্ছা, তোমরা লাস্ট কখন খেলাধুলা করেছো বাচ্চারা? সবাই একসাথে বলল, অনেক দিন আগে। রূপা বেগম বলল, তাই আমি সবাইকে আজকে একটা গেম খেলার সুযোগ দেব। তোমরা খেলবে তো? সামনে লাশ আর একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর ওরা নাকি খেলাধুলার কথা বলছে। এগুলো কি সাধারণ মানুষের মধ্যে পড়ে? এইসব মনে মনে ভাবছে সায়েম রহমান। মনে মনে আরও বলে, এরা কেউ সুস্থ মানুষ নয়, সবগুলোই পাগল। হে আল্লাহ, আমাকে বাঁচাও। এবার যদি বেঁচে ফিরতে পারি আর কোনোদিন এদেশ মুখ হব না। কিন্তু আফসোস,
বেচারা সায়েম রহমান জানেই না গেমের নামে বলির পাঠা হবে সে। হঠাৎ মেহরিন বলল, মামনি, গেমটা ইন্টারেস্টিং তো? রূপা বেগম এবার সায়েম রহমানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অবশ্যই, এমন একটা গেম যাতে মনও ভরবে, বিনোদনও পাবে। তবে একটা কথা। সবাই একসাথে বলে, কি? রূপা বেগম বলে, এটা সাহসীদের জন্য, ভীতুরা পারবে না। এই কথা শুনে সবার মধ্যে একটা জোশ চলে আসে। সবাই একসাথে বলল, আমরা রেডি। রূপা বেগমের পাশে তখন বোকার মতো তার দিকে তাকিয়ে আছে সাবিহা তালুকদার। সেদিকে তাকিয়ে হেসে বলল, তুই খেলবি না সাবু? সাবিহা তালুকদার আস্তে আস্তে গিয়ে সোফায় বসে বলল, আমি খেলাধুলায় নেই, আর আমার এখন সেই বয়সও নেই। বাচ্চারা খেলুক, আমি দেখব। রূপা বেগম ভ্রু কুঁচকে বলল, তুই যা বললি মনে রাখিস, পরে যেন আফসোস না করিস। সাবিহা তালুকদার রূপা বেগমের কথায় পাত্তা দিল না। রূপা বেগম সবার দিকে তাকিয়ে বলল, তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। আর হ্যাঁ, হৃদ, রাজ, তোমরা সামুকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখো। কোনো প্রশ্ন ছাড়াই, কোনো কারণ না জেনেই তারা রূপা বেগমের কথা মতো সায়েম রহমানকে একটা চেয়ারে বেঁধে ফেলল। এতক্ষণে রূপা বেগম চলে আসে, হাতে একটা বক্স নিয়ে। সবাই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইল। রূপা বেগম বক্সটা সবার সামনে রাখল, টেবিলের ওপর। বক্স খুলতেই সবাই একটু চমকে উঠল, কারণ বক্স ভর্তি ছুরি। রূপা বেগম বলল, চিল করো বাচ্চারা, খেলা তো এর সাহায্যেই হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজ আর লাবিব বাঁকা হাসল। আর রূপা বেগম বলল, তো এবার খেলার নিয়মটা বলি কেমন? সবাই মাথা নাড়ল। রূপা বেগম বলল, সিম্পল বিষয়, তোমাদের চোখ বাঁধা হবে, আর তারপর তোমরা এই বক্স থেকে ছুরি তুলে সামনে বসা জানোয়ারটার মাথায় মারবে। যে ঠিকঠাক মতো মারতে পারবে সে জিতবে। এই কথাটা সবার কাছে সহজ হলেও সায়েম রহমানের কাছে ভয়ানক। সে কথা বলতে যেন ভুলে যায়। তাকে গেমের সামগ্রী বানিয়ে ওপরে পাঠানোর প্ল্যান করছে রূপা বেগম, যেটা উনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। নিজের জীবন সংকটে বুঝতে পেরে সায়েম রহমান হাউমাউ করে কান্না শুরু করে বলতে থাকে, ও রূপু, ও সবু, আমাকে ছেড়ে দে রে, আমি আর কোনোদিন এ দুষ্মুখ হব না। সাবিহা তালুকদার তেড়ে যেতে চায়, কিন্তু মেহের হাসতে হাসতে ধরে ফেলে। সাবিহা তালুকদার বলে, আর একবার সাবু বললে তোর জিভ আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে দেব বেয়াদব। মেহরিন হাসল, বাহ আন্টি, বুদ্ধিটা তো কিন্তু সেই। আগে আমরা মামুনির তৈরি খেলা খেলি, তারপর আপনার ইচ্ছাও পূরণ হবে। মেহরিনের এমন কথা শুনে আরফা আর সাবিহা তালুকদার দুজনেই ঢোক গেল। সাবিহা তালুকদার করুণ চোখে তাকায় রূপা বেগমের দিকে। এ কি বৌমা পেলি রে? রূপা বেগম স্বচ্ছন্দ হাসল, আরে বান্ধবী চিল, এটা আমার বেটার বউ, এমন না হলে চলে? শুধু আমার বৌমা না, তোর বৌমাও কিন্তু কম যায় না। এই কথা শুনে সাবিহা তালুকদার চমকে তাকালো মেহেরের দিকে। মেহের তার শাশুড়িকে তার দিকে তাকাতে দেখে বাঁকা হাসে। সাবিহা তালুকদার ঢোক গিলে মাথা নেড়ে জিজ্ঞেস করল, রূপা বেগম যা বলল তা ঠিক? মেহেরও মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। সাবিহা তালুকদারের মাথা ঘুরে যাওয়ার মতো উপক্রম। যেই মহিলা স্বামীকে খুন হতে দেখে পালিত মেয়ের হাতে, তাতে তার কিছুই হলো না। এদিকে ছেলের বউ ভয়ঙ্কর, বৌমা এমন ডেঞ্জারাস শুনে মাথা ঘুরে যাচ্ছে। হয়তো কারণ দুটো ব্যাপার ভিন্ন ছিল। হৃদয়ন তালুকদার ভালো মানুষ হলে হয়তো এমনটা হতো না, আর হলেও সহ্য করতে পারত না। কিন্তু সে তো মানুষই না। আর মেহেরের ব্যাপারটা ভিন্ন, কারণ হৃদ সারা জীবন বউয়ের সঙ্গে থাকবে। তার একটা ভালো ছেলে, তার একটা মাত্র ছেলে, তার ফিউচারের ব্যাপারে চিন্তিত হয় সাবিহা তালুকদার। সাবিহা তালুকদারকে এমন করতে দেখে রূপা বেগম হাসতে হাসতে মেহবুবার কাছে এগিয়ে যায়। মেহবুবার কাঁধে হাত রেখে বলল, তোর মনে পড়ে হৃদের বিয়ের কয়েকদিন আগে রেদু হাসপাতালে ভর্তি হয়েছিল? সাবিহা তালুকদার মাথা নাড়ল। রূপা বেগম গর্ব করে বলল, সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, আমার বৌমা মানে মেহবুবা মেরেছিল। তাও কি করেছিল জানিস? একদম বুকে ছুরি গেঁথে দিয়েছিল। সাবিহা তালুকদার যেন আকাশ থেকে পড়ে। ভূত দেখার মতো মেহবুবার দিকে তাকালো। মেহবুবাও সঙ্গে সঙ্গে দাঁত বের করে হাসল, যা দেখে সবাই হাসল। সাবিহা তালুকদার বলল, বিআই সাহেব কি মেয়ে জন্ম দিল রে? কারো থেকে কেউ কম না, এক একটা পুরাই বোম। সাবিহা তালুকদারের কথায় সবাই হেসে ওঠে। সাবিহা নিজেও হেসে ফেলল। রূপা বেগম বলল, চলো তাহলে বাচ্চারা, খেলা শুরু করা যাক। সবাই খেলায় নামে, শুধু শান্ত আর আরফা বাদে। তারা এক কোণে দাঁড়িয়ে থাকে। লাইভ অ্যাকশন মুভি দেখার প্রথম সুযোগ হলো তাদের। প্রথমেই সুযোগ পেল লাবিব, চোখ বেঁধে দিল রাজ। লাবিব ছুরি মারতেই যাচ্ছে, এমন সময় মেহরিন বলে, ওয়েট দেবরজি, ফিল আসছে না, একটা মিউজিক দরকার, তা না হলে জমবে না। মেহরিনের কথা শুনে রাজ বলে উঠল, উফ বৌজান, তুমি এত বুঝো কেমনে? একদম মনমতো কথা বলেছ। মেহরিন হাসল, আমি তো পতিভক্ত, তাই পতির মনোবাসনা বুঝি। এই কথা শুনে রাজ বিড়বিড় করে বলল, হ্যাঁ সে তো বুঝোই, শুধু আমার একটু বউ বউ পেলেই বোঝো না। মেহরিন বলল, কিছু বললেন? রাজ হাসল,
না না কিছু না, কই কিছু না তো। মেহরিন ও বলে সাউন্ড বক্সটা ছেড়ে দিল, আর তাতে একটা হিন্দি গান সেকেন্ড হ্যান্ড জওয়ানি চালালো। সেই গান চলতেই সবাই যেন জোশ নিয়ে নাচছে আর লিপসিং করছে, নাচছে। সাবিহা তালুকদার আর রূপা বেগম বসে আছে, শান্ত আর আরফা দাঁড়িয়ে আছে একটু দূরে। শান্ত এসে বলল, দেখলে ওদের নাকি মানুষ মারতেও মুড লাগে, সব কয়টাই সাইকো। আরফা বলল, যা বলেছ ভাইয়া। নাচতে নাচতে এগিয়ে আসলো মেহরিন। তার নাচ দেখে মনে হচ্ছে না তার বাচ্চা হয়েছে, আজ তাদের 7 দিন বয়স। সে দিব্যি নাচছে। লাবিবের কাছে আসে মেহরিন, বলল, তাহলে শুরু করো দেবরজি। লাবিব ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। নাচতে নাচতে ছুরিটা ছুঁড়ে মারে, আর সেটা ঠিক গিয়ে লেগেছে সায়েম রহমানের বুকের ডান পাশে। চিৎকার করে ওঠে, রক্ত গলগলিয়ে ঝরছে। তবে তার চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছায় না, কারণ মেহবুবা গিয়ে সাউন্ড বাড়িয়ে দিয়েছে, যার দরুন ওরা একটুও বিরক্ত হচ্ছে না, চিল মুডে গেম উপভোগ করছে। লাবিবের পাশে রাহি আসে। রাহির চোখ বাঁধে রাজ। রাহি তো আগেই উড়াধুরা একটু নাচে, ওকে দেখে মনে হচ্ছে এখানে ছুরি মারার গেম নয়, ডান্স কম্পিটিশন চলছে। নাচতে নাচতে হাতের ছুরিটা সাই করে ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে ঠিক লাগে সায়েম রহমানের গলায়। গল গল করে রক্ত ঝরছে আবারও। তারপর আসে লামিয়া, সেও নাচতে নাচতে ছুরি মারে, সেটা গিয়ে লাগে সায়েম রহমানের বুকের বাঁ পাশে। তারপর আসে হৃদ, সে ছুরিটা নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ঠাস করে ছুঁড়ে মারে, ছুরিটা গিয়ে ঠিক লাগে সায়েম রহমানের কপালের বাম পাশে। তারপর আসে রাজ। রাজ ছুরি হাতে নিয়ে আগে ছুরির দিকে নজর ঘোরায়, তারপর নিজের ঘাড় চুলকায় আর একটু হেলে দুলে নাচে। রাজ বরাবরই সুন্দর নাচে, সবাই রাজের নাচ দেখছে। নাচতে নাচতেই হঠাৎ করে ছুরি মেরে দিল রাজ, আর সেটা গিয়ে লাগলো একদম সায়েম রহমানের কপালের মাঝখানে। সায়েম রহমানের শরীর থেকে প্রাণ পাখি অনেক আগেই বেরিয়ে গেছে, কিন্তু তাও যেন মনের তৃষ্ণা মেটেনি। রিদওয়ান তালুকদারের ক্ষেত্রে একটু খারাপ লাগা কাজ করলেও সায়েম রহমানের ক্ষেত্রে কারো খারাপ লাগা না, উল্টো সবাই উপভোগ করছে। এখনও 2 রমণী বাকি। মেহরিন গিয়ে গানটা চেঞ্জ করলো, এবার আরেকটা হিন্দি গান বাজছে। 2 বোন একসাথে খেলবে, তাই রাজ আর হৃদ মেহরিন আর মেহেরের চোখ বেঁধে দিল। 2 বোন আগে গানের নাচটা শেষ করলো, তারপর যখন গানটা শেষ হলো সেই মুহূর্তে একসাথে ছুরি মারল। 2 বোন ঠিক সায়েম রহমানের 2 চোখে ছুরি মারল। গেম শেষ, আর সাথে সাথেই রূপা বেগম উঠে বলল, তোমরা সবাই ফেল, আমার 2 বৌমা মেহেরিন আর মেহের উইন। সবাই হাসল। শত্রু যেন শেষ হয়েও হলো না। যে শত্রুদের আমরা চিনি তাদের তো মোকাবেলা করা যায়, কিন্তু যে শত্রুকে আমরা চিনি না তাদের কি আদৌ মোকাবেলা করা সম্ভব? এই শত্রু বিনাশের মাধ্যমেই যেন শত্রুর অবসান ঘটে, আর নতুন কোনো কালো ছায়া নামে না তাদের জীবনে। ভালোই যাচ্ছে এখন দিন, নেই কোনো কালো ছায়া, নেই দুঃখ, নেই কোনো কষ্ট, কোনো সুখের অভাব নেই, নেই কোনো চিন্তা, নেই কোনো শত্রুর ষড়যন্ত্র। সব কিছু কাটছে শুধু সুখ আর শান্তিতে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 2টা মাস। রাত যখন 11:50 রাজ আর লাবিব আল্লাহ রাসূলের নাম নিয়ে দুরু দুরু বুকে নিজেদের বাড়িতে ঢুকছে। এখনো পর্যন্ত এমন কাউকে পৃথিবীতে পাওয়া যায়নি যে তার বউকে ভয় পায় না। রাজা, প্রজা, মন্ত্রী, মিনিস্টার, এমনকি ভয়ানক গ্যাংস্টার, মাফিয়া, সবাই তাদের বউদের ভয় পায়। এটা সব কিছুর মাধ্যমেই প্রমাণিত। কিন্তু কথা সেটা নয়। কথা হলো, আজ রাজ আর লাবিবের আসার কথা ছিল সন্ধ্যা 7টার ভেতরে, কারণ লাবিব, মেহবুবা, লামিয়া, আরশ এই 4 জনের বিয়ের তারিখ ফাইনাল হয়েছে। সামনে মাসের 1 তারিখ, একই দিনে হবে ওদের বিয়ে। হাতে বেশি সময় নেই, আর বিয়েটা হবে শান্তিপুরে, মানে লাবিব লামিয়ার দাদুর বাড়ি আর রাজের নানু বাড়ি। ওইদিকে আবার মেহেরিনদের ফুপির বাড়িও সেইখানেই। সে যাই হোক, এই প্রস্তাবখানা রেখেছে জাহানারা বেগম। কারো কোনো আপত্তি না থাকায় তার কথাটাই ঠিক হয় যে বিয়ে শান্তিপুরেই হবে। যেমন ভাবা তেমন কাজ, সবাই গোছগাছ করে রেখেছে। যেহেতু বাচ্চারা এখনো অনেক ছোট, তাই তারা সবাই রাতেই যাবে, এটাই প্ল্যান ছিল। সব ঠিকঠাক, কিন্তু রাজ আর লাবিব দেরি করেছে। ওইদিকে সবাই চলে গেছে, শুধু বাকি আছে মেহেরিন, রাজ, লামিয়া, লাবিব, মেহবুবা আর রাহি। হ্যাঁ, রাহি এখন শিকদার বাড়িতেই থাকে, থাকবেই বা না কেন, এটাই তো তার আসল ঠিকানা। মেহবুবা গাল ফুলিয়ে বসে আছে লাবিবের আসার অপেক্ষায়। আসলেই আজ একটা যুদ্ধ বেঁধে যাবে। লাবিব চোরের মতো আধার আলোয় এদিক সেদিক দেখে দৌড়ে নিজের রুমে ঢুকেই দরজা আটকে দেয়। তা দেখে রাজ মনে মনে হাসে, কিন্তু তা প্রকাশ করে না। এই যে কথায় আছে না, যত হাসি তত কান্না, সেই কথাটা মাথায় রেখেই হাসল না, কারণ তার জন্য তো বিপদরানী অপেক্ষাই করছে, যাওয়া মাত্রই শুরু করবে। লাবিব তার হাব্বউকে দেখে এত ভয় পাচ্ছে,
তাহলে রাস্তার ফুল বউ ও বাচ্চা কাচ্চার মাকে দেখে কতটা ভয় পায়। সেই ভাবনায় একটা দীর্ঘশ্বাস ছাড়ে রাজ। ওপরের দিকে নিজের রুমের দিকে পা বাড়ায়। ওইদিকে লাবিব বেঁচে গিয়েছে ভেবে একটা লম্বা শ্বাস নেয়। শীষ বাজাতে বাজাতে যখন পিছনে ঘুরে দেখে মেহবুবা হাতে একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওড়নাটা কোমরে বাঁধা, চুলগুলো একটু উঁচু করে খোপা করা, ঝাড়ুটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে বাড়ি দিচ্ছে। তা দেখেই লাবিব শুকনো ঢোক গিলে বলে, আসলে কি হয়েছে বলো তো? আজ না। কথা শেষ হওয়ার আগেই মেহবুবা ঝাড়ুটা পাশে থাকা টেবিলে এক বাড়ি দেয়, যার ধ্বনি ঠাস। লাবিব চোখ বন্ধ করে নেয়। মিনিটখানিক পর আস্তে আস্তে চোখ খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। মেহবুবা রাগে ফুসফুস করছে। লাবিব মনে মনে দোয়া কালাম পড়ে মিনমিন করে বলে, আসলে কাল থেকে তো আর অফিসে যাব না, তাই আজ সব কাজ শেষ করে আসলাম। মেহবুবা একটা চিৎকার দিয়ে বলে, তোকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। আমি দেখে তোর সংসার করছি, অন্য কেউ হলে একটা উষ্ঠা মেরে চলে যেত। লাবিব 32 পাটি দাঁত বের করে বলে, কিন্তু এখনো তো আমাদের বিয়েই হয়নি। এটা তো আরো কদিন পরের ডায়লগ। লাবিবের কথাই মেহবুবা বোঝে সে একটা ভুল ডায়লগ বলেছে। অতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে যা পায় তাই বলে দিয়েছে। সে যাই হোক, এখন সে কি আর হার মানবে? না, কখনোই না। সে হার মানলও না। মেহরিনের বোন কিনা ঝগড়া চালিয়ে যাওয়া সে খুব ভালো করেই জানে, করলেও তাই। হঠাৎ করেই খেকিয়ে ওঠে মেহবুবা, হ্যাঁ হ্যাঁ, সব তুই জানিস। একে তো দেরি করে এসেছিস, তার উপর আমারই ভুল ধরছিস। যা, তোকে বিয়েই করব না। বলেই দরজার কাছে আসতেই জিভ কাটে। মনে মনে বলে, ছি ছি, এটা কি বললাম। এদিকে বেচারা লাবিব মেহবুবার কথাটা সত্যি সত্যি ভেবে মেহবুবার হাত ধরে বলে, ও বউ, মাফ করে দাও, আর এমন করব না, প্রমিস, প্রমিস প্লিজ। মেহবুবার হাসি পেলেও তা চেপে গিয়ে বলে, দরজা। লাবিব করুণ গলায় ডাকে, বউ। মেহবুবা চোখ রাঙিয়ে তাকায়, যার ফলে না চাইতেও দরজা খুলে দেয় লাবিব। মেহবুবা লাবিবের দিকে তাকিয়ে বলে, তোর সঙ্গে কোনো মানুষই সংসার করতে পারবে না। লাবিবের মুখ ফসকে বেরিয়ে যায়, কোনো মানুষের দরকার নেই, তোমার মতো তার ছেঁড়া হলেই হবে। বলা শেষ হতেই দুই হাতে মুখ চেপে ধরে। লাবিব মনে মনে বলে, আল্লাহ, আমার মুখটা কেন এমন করে চলে? কেন শুধু বেফাস কথা বেরিয়ে যায় মাবুদ? এখন আমার কি হবে? আজ বুঝি আমি শেষ। ওইদিকে মেহবুবা তেলে বেগুনে জ্বলে ওঠে, কি কি বলি তুই? আমি তার ছেঁড়া? লাবিব মুখ ধরে রেখেই দুই দিকে মাথা নাড়ে। মেহবুবার খুব হাসি পাচ্ছে লাবিবের অবস্থা দেখে, কিন্তু তা লাবিবকে বুঝতে না দিয়ে ন্যাকামো কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তার ছেঁড়া, তাই না? যাও, তোমার আর থাকতে হবে না এই তার ছেঁড়ার সাথে। বলে দৌড়ে লাবিবের চোখের আড়াল হয়ে যায়। একদম চলে আসে লামিয়া আর রাহির কাছে। ওইদিকে লাবিব নিজেকে বকতে বকতে ঘরে ঢুকে যায়, কারণ এখন ফ্রেশ হয়ে আবার হবু বউয়ের রাগ ভাঙাতে যেতে হবে। ওইদিকে রাজ নিজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে মেহেরিনের গলা পাওয়া যাচ্ছে, যে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ব্যাগ গোছাচ্ছে। রাজ হাসে, কারণ এটা প্রায় 1 মাস যাবৎ হচ্ছে। কিছু হলেই মেহেরিন খুব রেগে যায় আর রাজকে বকে। হঠাৎ করে রাজের কিছু একটা মনে পড়ে। সে আবার দৌড়ে যায় গাড়ির দিকে। গাড়ির পেছনে রাখা ব্যাগটা খুলে ভেতরের জিনিসপত্রগুলো হাতে নেয়। 3টা বেলি ফুলের গাজরা, একটা গোলাপ আর একটা কিটক্যাট চকলেট। ওই যে ঘরের ভেতর যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে, সেই ঝড়টা নিমেষেই থেমে যাবে এইগুলো দেখলে। এইগুলো ভেবেই রাজ হাসে। মেয়েদের খুশি করা কতটা সহজ। সামান্য কয়েকটা ফুল আর একটা চকলেটই তাদের মন ভালো করতে যথেষ্ট। মুচকি হাসে রাজ, আবার এগিয়ে যায় ঘরের দিকে। যেই না ঘরে ঢুকতে যাবে অমনি ঠাস। বিপদ বুঝে রাজ সাইডে সরে গিয়েছিল, না হলে এখনই হাসপাতালে দৌড়াতে হতো। মেহেরিনও বুঝতে পারেনি এমন সময় রাজ আসবে। রাগের চোটে পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মেরেছিল। মেহরিন দৌড়ে এসে রাজের এদিক ওদিক ঘুরিয়ে দেখতে থাকে কোথাও লেগেছে কিনা, আর বলতে থাকে, কোথায় লেগেছে? আপনি বলবেন না যে আপনি এসে গেছেন? রাজ হাসে, এক হাতে মেহরিনকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলে, আরে না, কিছু হয়নি। আমি তো জানতাম আমার বউ ভেতরে আছে, তাই যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে। কথাটা মেহরিনের খুব গায়ে লাগে। সে সাথে সাথেই ফুঁসে ওঠে, কি কি বলেন আপনি? একে তো দেরি করে এসেছেন, তার উপর। মেহরিনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রাজ হাঁটু গেড়ে বসে পড়ে আর গোলাপটা সামনে ধরে বলে, তোমার অভিমান ভাঙাতে একটা গোলাপ এনেছি হাতে। অভিমানে ঠোঁট ফুলিয়ে রেখেছ, আর আমি ভালোবাসা লুকিয়ে রেখেছি রাতে। চোখে চোখ রেখে বলবো, রাগ করো না, এই মনটা ভীষণ কাঁদে। তোমার এক চিলতে হাসিতে আমার পৃথিবীটা স্বপ্ন সাজায় সাজে। তুমি বলো সব মিথ্যে, নাটক এই ভালোবাসা। আর আমি বলি, তুমি চুপ থাকো। তোমার কান্না আমার বুকে আগুন ধরায়, আর তোমার হাসি জোনাকি হয়ে জ্বলে রাতভর আলো।
দেখো, গোলাপটা এখনো টাটকা, যেমন আমার ভালোবাসা। রাগ ভাঙাও না আজ। চলো আবার সেই প্রথম দিনের মতো হই, একসাথে এক আবেশে ভাষাহীন ভাষা। আমি তোমায় ভালোবাসি ফুলের মতো, যে ঝরে গেলে নতুন ফুল আসবে। আমি তোমায় ভালোবাসি শিকড়ের মতো, যে চোখে পড়ে না, তবুও না থাকলে সব মরে যাবে। ভালোবাসি প্রিয়তমা, আমার প্রথম ও শেষ ভালোবাসা। মেহেরিনের রাগ যেন গলে পানি হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায়, যার দরুন চোখে হানা দেয় আনন্দের অশ্রু। ফুলটা নিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি, আমার জীবনের প্রথম ভালোবাসা। রাজ উঠে দাঁড়িয়ে একটা বেলি ফুলের গাছরা মেহেরিনের খোপায় লাগিয়ে দেয়। লাগানো শেষ হলে হাতে পরিয়ে দেয় আরও একটা, আর বলে, প্রথম আমি, শেষ কে? মেহেরিন দুষ্টুমি করে রাজকে রাগানোর জন্য বলে, আছে আরেকজন। রাজ মুহূর্তেই রেগে যায়, বাচ্চাদের দিকে একবার তাকায়, দেখে তার দুই রাজপুত্র ঘুমাচ্ছে। মেহেরিনকে টেনে নিয়ে যায় বারান্দায়, দরজা আটকে দিয়ে বলে, আছে কেউ? মানে কি? দেখো, এইসব ব্যাপারে কোনো রকম মজা বা ইয়ার্কি আমার একদম পছন্দ না, আরিও না। মেহেরিন বাঁকা হাসে, আমি কি বলেছি যে আমি মজা বা ইয়ার্কি করছি? আপনি কি আমার বিয়াই নাকি, না দুলা ভাই, যে আপনার সাথে ফাজলামো করব? রাজের রাগ আরও এক ধাপ বাড়ে, চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, দেখো। মেহেরিন রাজকে নকল করে বলে, দেখান। রাজ বলে, আমি কিন্তু ফানি মুডে নেই, সিরিয়াস। কে আছে বলো। রাজ একটু ভাবুক ভঙ্গিতে চিবুকে হাত রেখে ভ্রু কুচকে বলে, তুমি কি পরকিয়া করছো বউ? মেহেরিন বেকুবের মতো তাকায় রাজের দিকে। রাজ মুখটা কাঁদো কাঁদো করে বলে, শেষে কিনা রাজ শিকদারের বউ পরকিয়া করছে? এটা যদি জাতি জানে, মেনে নেবে আমাকে? আচ্ছা সে যাই হোক, দুই বাচ্চার মায়ের সাথে কোন বলদ পরকিয়া করে? নাম্বার দাও। মেহেরিন বোঝে রাজ তার সাথে মজা নিচ্ছে, তাই সেও ঝোপ বুঝে কোপ মারে। আন্দাজে একটা নাম্বার বলতে থাকে, এমনভাবে যেন নাম্বারটা তার মুখস্থ। আপনি কি ভাবেন আমি দুই বাচ্চার মা, তাই কেউ আমাকে বার্তা দেবে না? আমি 5 বাচ্চার মা হলেও তার কাছে আমি 18 বছরের কিশোরী, বুঝলেন? নিন তার নাম্বার নিন। হঠাৎ করে রাজ যেন হিংস্র হয়ে ওঠে, দৌড়ে এসে মেহেরিনকে দেয়ালের সাথে চেপে ধরে। কে? কার এত বড় সাহস রাজ শিকদারের বউয়ের দিকে হাত বাড়ায়? নাম বলো, তার কল্লা কেটে সাগরে ভাসিয়ে দেব, কলিজা কেটে কুকুরকে খেতে দেব। মানুষ চেনে না, বলো কে সে? তুমি কার বাচ্চার মা খোঁজ নাইনি? হ্যাঁ, জানের মায়া নেই? নাম বলো তার। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ অগ্নি চোখে তাকিয়ে মেহেরিনের দিকে, আর রাশভারী গলায় বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি, নাম বলো। মেহেরিন বলে, পরকিয়া করলে তো দোষ আমারও আছে। শুধু ওই লোকের ব্যাপারটা জানতে চাইছেন কেন? আমি তো আপনার সামনে, আমাকে কিছু করবেন না? রাজ এক নিঃশ্বাসে বলে, না, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো দোষ করতেই পারো না। করা তো দূর, এমন কিছু মনেও আনতে পারো না। তারপরও যদি তর্কের খাতিরে ধরেই নেই তুমি দোষী, সেই দোষ আমি মানি না। তোমার কিচ্ছু হবে না, তোমার জন্য 7 খুন মাপ। তবে যে রাজ শিকদারের বউ আর বাচ্চাদের দিকে হাত বাড়াবে, তাকে জাহান্নামে পাঠিয়ে দেব, এটা নিশ্চিত। এখন বলো তো জান, কে সে? মেহেরিন পুরোটা সময় তাকিয়েছিল রাজের চোখের দিকে। শেষের কথাগুলো শুনে হেসে জড়িয়ে ধরে রাজকে। রাজের সব ক্লান্তি, অস্থিরতা, খারাপ লাগা যেন নিমেষেই ধুয়ে মুছে যায়। সেও আগলে নেয় তার ভালোবাসার মানুষকে, তার বাচ্চার মাকে। মেহেরিন রাজের বুকে আঁকিবুকি করতে করতে বলে, আপনি ভাবলেন কি করে যে আমি অন্য কাউকে? রাজ থামিয়ে দেয় আর বলে, আমি ভাবিনি। আমার বউ চেয়েছিল একটু ঝগড়া করতে, আর আমি শুধু সেই সুযোগটাই করে দিলাম। আমি আমার আরিওনাকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। আমি ছাড়া কোনো পুরুষ যে আমার বউয়ের আশেপাশে ঘেঁষতে পারবে না তা আমি জানি। কারো বাপের সেই সাহস নেই মিসেস শিকদারের সাথে পরকিয়া করবে। মেহেরিন হেসে ফেলে। রাজ বলে, সরি বউ, আজ আসতে লেট হয়ে গেছে। তুমি তো জানোই আজকেই শেষ, অনেকদিন অফিসে যাব না, তাই সবকিছু গোছাতে গোছাতে লেট হয়ে গেছে। মেহেরিন কিছু বলে না, শুধু মাথা নাড়ে। কিছুক্ষণ ওভাবেই থাকে দুজন। মেহেরিন হঠাৎ তাড়া দিয়ে বলে, যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনছি। রাজ সম্মতি জানিয়ে চলে যায় ফ্রেশ হতে। মেহেরিন তার 2 রাজপুত্রকে এক নজর দেখে নিচে চলে যায় রাজের খাবার আনতে। রাত 1:25। রাজ, মেহেরিন, লামিয়া, রাহি, লাবিব আর মেহবুবা সবাই একসাথে রওনা দিয়েছে শান্তিপুরের দিকে। মাহিন তার ফুপি রাহির কোলে, আর মাহিম তার মায়ের কোলে। লাবিব আর মেহবুবা একটানা ঝগড়া করতে করতে যাচ্ছে। লাবিব মেহবুবাকে মানাচ্ছে, আর মেহবুবা বকেই যাচ্ছে। রাহি আর লামিয়া মাহিনের সাথে বকবক করছে। ওইদিকে মেহেরিনও তার কবি সাহেবের সঙ্গে নীরব প্রেমে ডুবে পৌঁছে যায় তাদের গন্তব্যে। জমিদার বাড়িতে পৌঁছে সবাই যে যার ঘরে চলে যায়। শান্তিপুরে যেন নতুন একদিনের সূচনা।
চারিদিকে বিয়ে নিয়ে এক উৎসব মুখর আমেজ। জমিদার বাড়ি ইতিমধ্যেই ভরে গেছে অতিথিতে। চুমকি, শান্ত সবাই এসে গেছে। সকালে নাস্তা শেষ করে সবাই বাগানে গিয়ে বসেছে। শুধু মেহের আর রিত ছাড়া সবাই চলে এসেছে। এই নিয়েই কথা হচ্ছিল। ঠিক তখনই আরফা এসে বসল মেহেরিনের পাশে। মেহেরিন হাসি মুখে বলল, কী রে বুড়ি, আরশ ভাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে করবি? আরফা লজ্জা পেয়ে হেসে ফেলে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকায়, দেখে সবাই ব্যস্ত। মেহেরিন ব্যাপারটা লক্ষ্য করে বলে, কিছু হয়েছে? কিছু বলতে চাস? আরফা মাথা নেড়ে বলে, একটা গোপন কথা বলবো, ওইদিকে চলো। এখানে আসার পর থেকে বাচ্চাদের নিয়ে মেহেরিনের কোনো সমস্যা হচ্ছে না। বাবুদের 3 দাদি নানি মিলে সব সামলে নিচ্ছে। মেহেরিন মাহিনকে তার নানুর কোলে দিয়ে আসে। তারপর বলে, চল তোর রুমে যাই। দুজন যায় আরফার রুমে। আরফা দরজা আটকে বিছানায় উঠে বসে। মেহেরিনের হাত ধরে বলে, একটা কথা বলবো? মেহেরিন হাসে, আয়েশ করে বসে বলে, কেমন রহস্যের গন্ধ পাচ্ছি, বলতো শুনি, কি পাকাচ্ছিস? আরফা বলে, আমি না একজনকে ভালোবাসি। মেহেরিন আকাশ থেকে পড়ল যেন। আরফা যে মেয়ে, সে তো কিছু গোপনই রাখে না। কাউকে কিছু বলুক আর না বলুক, মেহেরিনকে ঠিকই বলে। মেহেরিন সিরিয়াস গলায় বলে, কতদিন? আরফা চোখ বন্ধ করে বলে, 3 বছর। মেহেরিন মাথায় হাত দিয়ে বলে, আয় হায়, কি বলিস? এত দিন? আর তুই এখন বলছিস? আরফা বলে, আরে আগে শোন না, আমি তো সিরিয়াস ছিলাম না, ভেবেছিলাম এমনি ভালো লাগা, কয়দিন পর চলে যাবে, কিন্তু এখন তো। মেহেরিন ভ্রু কুঁচকে বলে, এখন কি? আরফা উত্তেজিতভাবে বলে, ও হঠাৎ করে আমাকে বলছে ও আসবে আমাদের বাড়িতে, আব্বুর কাছে আমাকে চাইবে, আর সেটা কালকেই। জানো, ওর আম্মুও আমার সাথে কথা বলেছে। মেহেরিন হেসে আরফাকে জড়িয়ে ধরে বলে, এটা তো ভালো কথা পাগলি, আসুক না, সমস্যা কোথায়? আরশ ভাইয়ার বিয়ের পর তোদের বিয়ে দিয়ে দেব। ভালোবাসা খারাপ কিছু না শোনা। আরফা মেহেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার খুব ভয় করছে মেহু আপু। মেহেরিন বলে, আরে ধুর, কিচ্ছু হবে না, আর কিছু হলে আমি সামলে নেব। হ্যাপি? আরফা মেহেরিনকে আরও জড়িয়ে ধরে বলে, এজন্যই তোকে এত ভালোবাসি। মেহেরিন ও বোনকে বুকে আগলে ধরে বলে, আমিও তোকে অনেক ভালোবাসি। 2 বোন কিছুক্ষণ ভালোবাসা আর আবেগে ভেসে যায়। তারপর আবার সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে জমিদার বাড়িতে উৎসব শুরু হয়ে গেছে। হলঘর মাতিয়ে তুলেছে সবাই। এর মাঝেই আরফার ব্যাপারটাও ছড়িয়ে পড়েছে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। হাসি, মজা, দুষ্টুমি আর বাচ্চাদের কোলাহলে কেটে যায় গোটা দিন। এখন সন্ধ্যা 7টা। সবাই আড্ডা দিচ্ছে, মজা করছে। শুধু আরফার মন খারাপ করে বসে আছে। তা দেখে মেহেরিন এসে ওর পাশে বসে। কিরে, কি হয়েছে? কতদিন পর ভাইয়ার বিয়ে, তারপর তোর বিয়ে, আর তুই মুখটা এমন ভেটকি মাছের মতো করে রাখছিস কেন? এত চিন্তা করছিস কেন? আমি তো বলেছি না, চিন্তার কিচ্ছু নেই, সব সামলে নেব। আরফা চিন্তিত গলায় বলে, আসলে ওটা নিয়ে চিন্তা করছি না। চিন্তার বিষয় হলো শুভর সাথে আমার শেষ কথা হয়েছিল কাল রাতে। আজ সারাদিন ওর সাথে কথা হয়নি। ও অনলাইনে আসছে না, ফোনও বন্ধ। মেহেরিন কিছুক্ষণ ভেবে বলে, ওর কোনো পরিচিত মানুষ আছে যাকে তুই চিনিস? আরফা ভেবে বলে, ওর আম্মুর নাম্বার আছে, আমি ওনাকে চিনি, মাঝে মধ্যে কথা হতো। মেহেরিন বলে, তাহলে তো হলোই, ওনাকে একবার কল দে, ঝামেলা শেষ। আরফার মুখে হাসি ফুটে ওঠে, আরে তাই তো, এই কথা তো আমার মাথাতেই আসেনি। মেহেরিন আরফার মাথায় হাত রেখে উঠে চলে যায়। আর আরফা আবার আড্ডায় মেতে ওঠে। তবে রাত 9টা নাগাদ সবাই যখন বসার ঘরে, সাসুমা নামে সেভ করা নাম্বারে কল দেয়। 1 বার 2 বার, 3 নম্বর বারে ফোন ধরে এক ভদ্রমহিলা। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওপাশ থেকে উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি, তুমি কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ। ভদ্রমহিলা বলে, আচ্ছা শোনো মা, আমরা শুভকে বিয়ে করিয়ে ফেলেছি আজ। আসলে ওর আব্বু নিজের পছন্দে মেয়ে এনেছে। তোমার কথা বলাতেই উনি রেগে গেছে। তারপর নিজেই খুঁজে বোমা এনেছে। তুমি মা আর শুভকে কল দিও না, বুঝতেই পারছো, নতুন সংসার, এইসব জানলে মেয়েটা কষ্ট পাবে, সংসারে ঝামেলা হতে পারে, তুমি তো বোঝোই। আরফার যেন পুরো পৃথিবীটা ঘুরে গেল। অনেক কিছু বলতে চেয়েছিল, কিছুই বলতে পারল না, গলা দিয়ে কথাই বের হলো না। অনেক কষ্টে শুধু বলল, আচ্ছা আন্টি। ওপাশ থেকে ভদ্রমহিলা বললেন, ঠিক আছে মা, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি, ভালো কাউকে পাবে জীবনে। আর হ্যাঁ, আবার বলছি, শুভকে ফোন দিও না কিন্তু। কথাটা শেষ হতেই কলটা কেটে দিলেন তিনি। আরফা ধপ করে বসে পড়ে। ওর মস্তিষ্ক যেন ঠিকমতো কাজই করছে না। কি হয়ে গেল এসব? আরফা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। কেমন যেন নিজেকে পাথর পাথর লাগছে, কান্না করতে ইচ্ছে করছে।
কিন্তু কান্না করতে পারছে না। ওর মনে শুধু একটা কথাই ঘুরছে, ও কিভাবে বিয়ে করে নিতে পারে? এতটা এতটা পাগলামি। ওর আম্মুর সঙ্গে বলা কথাগুলো, এত এত প্রমিস, এত এত স্বপ্ন, এত কিছু পরিকল্পনা, সবই তো করেছিল আমার সঙ্গে। তাহলে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে? ওদিকে আমি তো আমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি, সবাইকে। আমি ওর জন্য কত ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছি, জোর গলায় কথা বলেছি। ও অন্যরকম, ও আলাদা। কি জবাব দেবো আমি এখন তাদের? সবসময় তো বলতো আমাদের মাঝে যেন দ্বিতীয় কেউ না আসে, আর এখন আমি ওর লাইফে দ্বিতীয় কেউ হয়ে গেলাম। এসব ভাবতে ভাবতেই শুয়ে পড়ে আরফা। খাওয়ার সময় কতবার ডাকলো সবাই, কিন্তু আরফা গেল না। আমরা কখনো যা কল্পনাও করি না, তা যদি আমাদের সাথে ঘটে যায়, তাহলে আমরা পাথর হয়ে যাই। কোনো চিন্তা চেতনা কাজ করে না, আর আমাদের মাঝের সময় অতিবাহিত হয় ঠিকই, কিন্তু আমরা যেন থেমে যাই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। এই যেমন এখন আরফার সাথে হলো। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। ওভাবেই ঘুমিয়ে পড়ল আরফা। হঠাৎ ঘুম ভাঙে ফোন ভাইব্রেট হওয়ার শব্দে। ফোন হাতে নিয়েই দেখে সেই মানুষটার কল। কান্নারা এসে যেন গলায় দলা পাকায়। কান্না গিলে কল ধরে আরফা। সত্যি কি বিয়ে করে নিয়েছে শুভ? হ্যাঁ। ও, তা বউ কি অনেক সুন্দরী? হ্যাঁ, তোমার থেকেও বেশি। ও আচ্ছা, সেই সৌন্দর্যের কাছেই বুঝি হেরে গেল 3 বছরের একসাথে পথ চলা, এত বছরের অনুভূতি, ভালোবাসা, মায়া, সব সব বুঝি হেরে গেল শুধু সৌন্দর্যের কাছে? আহা, ওভাবে বলছো কেন? আমাদের এক হওয়া হয়তো আল্লাহ চাননি। চুপ! আপনার ওই নোংরা মুখে আল্লাহর নাম এভাবে নেবেন না, অন্তত এই ব্যাপারে একদমই না। আপনি চাইলেই পারতেন, কিন্তু আপনি চাননি। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। আচ্ছা, আপনি যেহেতু অন্য কাউকে বিয়েই করলেন, তবে এতদিন আমার ফিলিংস নিয়ে খেললেন কেন বলুন তো? আরে তুমি সহজভাবে নাও না, আমি আমার ফ্যামিলিকে মানাতে পারিনি। ও তাই, ফ্যামিলি? এই 3 বছর পর আপনার ফ্যামিলির কথা মনে পড়ল? কোথায় ছিল আপনার ফ্যামিলি এতদিন? আমি তো কতবার বলেছি, যদি ফ্যামিলি না মানে তাহলে কি করবেন? তখন আপনি অনেক বড় গলায় বলতেন, তুলে নিয়ে যাবেন, প্রয়োজনে আমার আব্বুর পায়ে ধরবেন, আপনার পরিবারকেও বোঝাবেন। এগুলো কি ছিল? এখন এসব বলে কি লাভ বলো? তাই তো, কি লাভ? আচ্ছা, আপনি যেহেতু অন্য কাউকে বিয়েই করবেন, তবে আমায় কেন স্বপ্ন দেখালেন? কেন আমায় বাধ্য করলেন আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে? আমি তো আপনার কাছে যাইনি, আপনি এসেছিলেন, আমার মনে নিজের জায়গা করে নিয়েছিলেন। আর যখন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেলাম, যখন আপনি ছাড়া আর কাউকে ভাবতেই পারি না, যখন আমি আপনার অস্তিত্বে বিলীন হয়ে গেলাম, ঠিক তখনই আপনি আমায় ছেড়ে দিলেন, তাও এমনভাবে যেন আমি আর কোনোদিন উঠে দাঁড়ানোর সাহস না পাই। আচ্ছা, আপনি যেহেতু এমনই করবেন, তবে কেন কথা দিয়েছিলেন যে কাল আপনি আমার বাড়িতে আসবেন আর আমার হাত চাইবেন আব্বুর কাছে? কেন বলেন তো? এর উত্তর কি দিতে পারবেন আপনি শুভ? আমি আসলে ভাবতে পারিনি আরফা এমন হবে। ও তাই, আপনি ভাবতে পারেননি? কি সুন্দর একটা মিথ্যে কথা। একটা মানুষ বিয়ে করে নিল, কিন্তু সে বুঝতেই পারেনি। কি সুন্দর একটা জঘন্য, অবাস্তব, মিথ্যে আর বাজে একটা অজুহাত। আরফা, এত কথা বলতে ভালো লাগছে না, রাখি। তাই তো, এখন তো ভালো লাগবেই না, অথচ আমার একটু ভয়েস শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন আপনি। এখন আমার কথা শুনতেও বিরক্ত লাগছে আপনার। মানুষ তো এমনই, প্রয়োজন ফুরালে ফেলে দেয়, যেমন টিস্যু, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে কিছু মানুষ প্রিয়জনকেও ছুঁড়ে ফেলে দেয়। তার একটা জীবন্ত উদাহরণ আপনি, মিস্টার শুভ। তুমি যাই বলো, তবে আমায় আর কল দিও না, আমার বউ দেখলে কষ্ট পাবে। ওর কষ্ট হবে, সেই কষ্ট দেখার জন্য না হয় আপনি আছেন, কিন্তু আমার কষ্টটা কে দেখবে? ওপাশ থেকে কল কেটে দিল নিষ্ঠুরতম পুরুষ। একজনকে দুঃখের সাগরে ভাসিয়ে অন্য একজনকে নিয়ে সুখের সাগরে ডুব দিবে সেই পুরুষ। রাত 12:45। ফোনটা কানের কাছ থেকে নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরফা। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক অবাধ্য যন্ত্রণা মেশানো নোনা জল। ঘর অন্ধকার, জানালার পর্দা কাঁপছে বাতাসে, কিন্তু ঘরের ভেতর যেন থমকে আছে সময়। আরফা চিত হয়ে শুয়ে আছে বিছানায়, চোখ দুটো স্থির, ঘুরতে থাকা ফ্যানটার দিকে আটকে আছে। ফ্যানটা ঘুরছে, ঠিক যেমন ঘুরছে তার মনে জমে থাকা হাজার স্মৃতি, সেই বেঈমান মানুষটার সঙ্গে কাটানো সব মুহূর্ত, যেগুলোর প্রতিটা এখন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে নিঃশব্দে, কোনো আওয়াজ নেই, শুধু নিঃশব্দ কান্না। একটা সময় কান্না এতটাই চেপে ধরে যে দম বন্ধ হয়ে আসতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, হেঁচকি উঠে যায়, জোরে কামড়ে ধরতে চায় বালিশটা। বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, টুকরো টুকরো। অনেকক্ষণ ধরে কান্নার পর সে ধীরে ধীরে উঠে বসে,
খোলসে থাকা নিজের শরীরটা খুলে ফেলতে চায়। খুলে নেয় পরনের ওড়নাটা। এক পা করে বিছানা থেকে উঠে ফ্যানের সুইচের কাছে যায়। সুইচ অফ করে ঘুরে দাঁড়ায় বিছানার দিকে। চোখে জেদ, মুখে অদ্ভুত শান্তি। ওড়নাটা হাতে নিয়ে উঠে বিছানার ওপরে ফ্যানের পাশে দাঁড়ায়। ধীরে ধীরে নির্ভর হাতে ওড়নাটা ঘুরিয়ে ফ্যানের গলায় পেঁচায়। অপর দিকটা নিজের গলায় পড়ে। ঠিক তখনই ধপাস করে একটা শব্দ। ও মা গো, আমার কোমর, আমার মাথায় আঘাত লাগার কারণে কথা শেষ করার আগেই আরফা অচেতন। ওই যে একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকায়। আরফারও হয়েছে তাই। বেচারির মন ভাঙা দুঃখে বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। কিন্তু আল্লাহ তো সেরা পরিকল্পনাকারী। তিনি যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন তাই হবে। আমাদের কি সেই পরিকল্পনা ঠেকানোর সাধ্য আছে? তাই তো যে ওড়না দিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল আরফা, সেই ওড়নাটাই ছিঁড়ে পড়ে গেছে। কোমর আর মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায় আরফা। জীবনে কিছু মুহূর্ত আসে যেখানে ভালো মন্দের তফাৎ বোঝে না মানুষ, তাই ভুল পথে পা বাড়ায়। আরফাও নিয়েছিল সেই ভুল পদক্ষেপ। আল্লাহর দেওয়া এই জীবন চলে তারই ইশারায়। কাউকেই তিনি ব্যর্থ করেন না, আমরাই মাঝে মাঝে ব্যর্থ হয়ে পড়ি। আরফা শুধু একজনের প্রতারকের ভালোবাসায় ঠকে গিয়ে সে ভুলে গিয়েছিল তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ওকে কত ভালোবাসে। বাবা চোখে হারায় আরফাকে, মা তো রীতিমতো কলিজায় আগে রাখে, ভাই তো আরফার নিজের জীবন দিয়ে প্রস্তুত থাকে সর্বদা। কিন্তু এসব একবারও মনে পড়েনি সেই নির্বোধ মেয়েটির। কিন্তু দোষ কি শুধু আরফার? আমরা মানুষ বড় বেশি আবেগপ্রবণ। কেউ একটু কেয়ার করলে, ভালোবাসা দেখালে আমরা তাকে ঘিরেই সব স্বপ্ন বুনে ফেলি। সেই মানুষ ছাড়া আর কিছুই দেখি না। ভুলে যাই আমরা যতটা না কাউকে ভালোবাসি, তার চেয়ে অনেক বেশি ভালোবাসে আমাদের পরিবার আমাদেরকে, বাবা মা ভাই বোন। আর এই সবাইকে ছাপিয়ে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। তিনি ভালোবেসে আমাদের সৃষ্টি করেছেন, এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। তার দেওয়া এই জীবনে আমরা কত ছোট বড় ভুল করি, উনি মাফ করে দেন। আমরা জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ভুলে যাই কেন এসেছি দুনিয়ায়, আসল কাজ কি আমাদের। আমরা ভুলে যাই এই পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথি, আমাদের চিরস্থায়ী ঠিকানা অন্য কোথাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আর তার পথেই ফিরে আসার তৌফিক দান করুন। আরফার ঘরের পাশ দিয়েই যাচ্ছিল মেহেরিন। বাচ্চাদের জন্য গরম পানি নিতে এসেছিল। হঠাৎ শুনতে পাই আরফার ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ। দৌড়ে যায় দরজার সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। মেহেরিনের বুকটা ধক করে ওঠে। কি করবে বুঝতে পারে না। ভেতরের অবস্থা না জেনে কাউকে ডাকাও অযৌক্তিক মনে হচ্ছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর নিজের চুল থেকে কালো ক্লিপটা খুলে তার সাহায্যে দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢোকে। আরফাকে পড়ে থাকতে দেখে বুকটা মুচড়ে ওঠে। চিৎকার করতে গিয়ে নিজেকে সামলে নেয়। দরজা হালকা লাগিয়ে ওর কাছে যায়। ওয়াশরুম থেকে একটু পানি এনে ছিটিয়ে দেয় মুখে। পানির গ্লাসটা পাশে রেখে আরফার মাথা কোলে তুলে নেয় মেহেরিন। হালকা হাতে গাল চাপড়ে ডাকে, আরফু বোন, চোখ খোল, কি হয়েছে তোর, পড়লি কি করে? কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলে আরফা। কোমরে আর মাথায় ব্যথা অনুভব করে। চোখের সামনে প্রিয় মানুষের মুখটা দেখে হালকা হাসি ফুটে ওঠে। মিহু আপু? হ্যাঁ বোন, কি হয়েছে তোর, পড়লি কি করে, বেশি ব্যথা পেয়েছিস? আরফা কোনো কথা বলে না। মেহেরিনের পেট জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। মেহেরিন অবাক হয় ভারী, কিন্তু কিছু বলে না। আগলে নাই বোনকে, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, মন খারাপ? কেউ কিছু বলেছে নাকি শুভর সাথে ঝগড়া হয়েছে? শুভ নামটা শুনতেই আরফা হাউমাউ করে কেঁদে ওঠে। মেহেরিন বুঝে যায় শুভকে নিয়ে কিছু একটা হয়েছে। সে আর কিছু বলে না। আরফাকে সময় দেয় নিজেকে সামলানোর। মিনিট 10 পার হয়, কিন্তু আরফার কান্না থামার নাম নেই। মেহেরিনও বিরক্তিহীনভাবে পাশে বসে আছে। তবে মেহেরিন বিরক্ত না হলেও তার স্বামী রাজ শিকদার ঠিকই বিরক্ত হয়ে যায়। 20 মিনিট ধরে বউকে খুঁজে বের করতে করতে এক বাড়ির মধ্যেই, কিন্তু তার বউ তার সাথে নেই। এটা কি মানা যায়? না, কোনোভাবেই মানা যায় না। তাই তো সে হাজির হয়। আরফার ঘরে মেহেরিনকে দেখে কিছু বলতে যায়, কিন্তু মেহেরিন তাকে ইশারায় চুপ থাকতে বলে। রাজের ভ্রু কুঁচকে যায়। সে ইশারায় জানতে চায় কি হয়েছে। মেহেরিন মাথা নাড়ে, জানি না। রাজ জিজ্ঞেস করে, তুমি আসবে না? মেহেরিন বলে, না, আপনি যান, আমি একটু থাকি। রাজ কিছু বলে না। ইচ্ছে না থাকলেও চলে যায়। আরও 5 মিনিট পর আরফার কান্না ধীরে ধীরে থামে। মেহেরিন এবার মুখ খোলে, আর কত কাঁদবি, এবার থাম। তোর জামাটা তো নাকের পানি আর চোখের পানিতে শেষ করে দিলি। আরফা হাসতে হাসতেও কাঁদে। মেহেরিনও হেসে ওঠে। আরফা উঠে বসে, কিন্তু কোমরে ব্যথা পায়। মেহেরিন দেখতে পায় আরফার কপালের এক কোণ ফুলে গেছে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোর কপালে তো... দাঁড়া, আমি বড় পাচ্ছি। আরফা না করলে মেহেরিন শোনে না। বেরিয়ে আসে।
বাইরে দেখে রাজ দাঁড়িয়ে আছে। মেহেরিন হঠাৎ নিঃশ্বাস ছাড়ে। কি করবে সে এই বউ পাগল জামাই নিয়ে? সে তাড়াতাড়ি নিচে যেতে যেতে বলে, আপনি লাবিবের ঘরে যান, বাচ্চাদের চমকি দেখবে। আমি একটু আরফার কাছে থাকি, হয়তো কিছু হয়েছে। রাজ কিছু না বলে চলে যায়। সে জানে সময় হলে মেহেরিন নিজেই সব বলবে। মেহেরিন বরফ নেওয়ার আগে চুমকিকে বলে, বাচ্চাদের একটু দেখ, আমি আরফার রুমে যাচ্ছি। চুমকি একা না, সাথে রাহিও যায় বাচ্চাদের কাছে। বাচ্চাদের দায়িত্ব চুমকির কাছে দিয়ে মেহেরিন বরফ নিয়ে আবার যায় আরফার ঘরে। দরজা লাগিয়ে বিছানায় উঠে বসে আরফার কপালে বরফ দিতে দিতে বলে, কি হয়েছে বলতো, ব্যথা পাইলি কিভাবে? আরফা কান্না ভুলে সে ব্যথা পেল কিভাবে মনে মনে বলে, আমি বিছানা থেকে উঠলাম, ওড়নাটা ফ্যানে আটকালাম, ওপর পাশটা গলায় দিলাম, আর তখনই পড়ে গেলাম। এই পর্যন্ত বলতেই চোখ বড় বড় করে তাকায় আরফা। মেহেরিন ঘাবড়ে যায় আরফার এমন করায়। কিরে, এমন করে তাকাচ্ছিস কেন, কি হয়েছে তোর? আরফা কিছু না বলে নিচে নেমে ওড়নাটা তুলে সামনে ধরে। দেখ, ওড়নাটা দুভাগ হয়ে গেছে, ঠিক পুরোটা না, একটু লেগে আছে। আরফা রেগে গজগজ করতে করতে বলে, দেখলে ওই বুইড়া বেটা শালা মনসুর আমার একটা পচা জামা ধরাই দিছে। জানো, এই 3 পিস দেখে আমার মন বলেছিল ভালো হবে না, কিন্তু ওই শালা অমন গলাবাজি করে কইল এইটা নাকি ইন্ডিয়ান মাল, একদম সলিড, রঙও উঠবে না, আর 2 জন ধরে টানাটানি করলেও ছিড়বে না। আমি নাকি এই ওড়না দিয়ে দোলনা বানাই চড়তে পারবো। শালার পুত আমায় কি বোকা বানাইলো। আজ আমি ওই বুটিকে আগুন লাগাই দেব। মেহেরিন কিছু না বুঝে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আরফার দিকে। আরফা মেহেরিনের দিকে তাকায়, কিছু একটা ভাবে। মেহেরিনের কাছে আসে, হাত ধরে বলে, এই মেয়ে আপু চল। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? আরফা মেহেরিনকে টানতে টানতে বলে, ওই বুইড়া শালারে মারতে। মেহেরিন বলে, কিন্তু কেন, সে কি করেছে? আরফার আগে ফুঁসতে ফুঁসতে বলে, শালা মিথ্যা কথা বলে আমার কাছে একটা 3 পিস বিক্রি করেছে। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, 3 পিসের রং উঠেছে নাকি কোথাও ছিঁড়া? আরফা ওড়না এনে মেহেরিনকে দেখিয়ে বলে, এই দেখো, ওড়নাটা 2 ভাগ হয়ে গেছে, পুরোটা না, একটু লেগে আছে শুধু। মেহেরিন বলে, এটা কেনার সময় এমন ছিল, তুই দেখিসনি? আরফা মুখ দিয়ে চ উচ্চারণ করে বলল, না রে, ওই শালা বুইড়া খাটাস বলে এইটা খুব মজবুত, এটা দিয়ে নাকি দোলনা চড়লেও কিচ্ছু হবে না, কিন্তু দেখলি ছিঁড়ে গেল। মেহেরিন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কিন্তু ছিঁড়ল কিভাবে? আরফা রাগে জ্বলে উঠে বলে, আর বলিস না, আমি ফ্যানের সাথে বেঁধে গলায় দিয়ে ঝুলতে গেছিলাম, অমনি ছিঁড়ে গেল, আর আমি নিচে পড়ে গেলাম। এই দেখ, আমার মাথা ও কোমর ফেটে গেছে। জামাটা একটু তুলে কোমর দেখায়, এই দেখ, আমার শিলাকি জওয়ানির মতো এত সুন্দর কোমরটাও ভেঙে যাচ্ছিল, আর একটুর জন্য, আর কপালও ফেটেছে, যেইখানটায় তুমি বরফ দিছো। ইস, তুমি ভাবতে পারছো আমি মরতে গিয়ে না মরে উল্টো পড়ে গিয়ে এমন সিচুয়েশন তৈরি হলো। আমার যদি কোমর ভেঙে যেত বা মাথা ফেটে যেত, তুমি বলো এর দোষ কার? বলো, ওই শালা বুড়া মনসুর আলীর না? এ পর্যন্ত বলতেই আরফা হঠাৎ মেহেরিনের দিকে তাকায়। দেখে সে রাগে কানমুখ লাল করে দাঁড়িয়ে আছে, বুকের উপর 2 হাত ভাঁজ করে রেখেছে। তা দেখে আরফা জিভ কাটে, বোঝে সে বোধহয় কিছু বাজে বকে ফেলেছে, যেটা ওর বলা উচিত ছিল না। আরফা গলা নামিয়ে কচ্ছপের মতো ধীরে ধীরে মেহেরিনের কাছে যায়। ছোট বাচ্চাদের মতো মেহেরিনের জামা ধরে বলে, মেহু আপু। মেহেরিন কড়া চোখে তাকিয়ে থাকে। আরফা একদম কাঁদার মতো মুখ করে। তখনই ঘর কাঁপিয়ে হেসে ওঠে মেহেরিন। হাসতে হাসতে বিছানায় পড়ে যায়, আবার ওঠে, ওড়নাটা হাতে নিয়ে হাসতে থাকে। একসময় আরফাও হাসতে শুরু করে। ধীরে ধীরে সেই হাসি উচ্ছ্বাসে পরিণত হয়। মেহেরিনের চোখে পানি চলে আসে হাসতে হাসতে। উঠে এসে আরফাকে জড়িয়ে ধরে, আবার অশ্রুজল মিশিয়ে যায় হাসিতে। হাসতে হাসতে হঠাৎ ঠাস, ঘটনা এত দ্রুত ঘটল যে আরফা কিছু বুঝে ওঠার অবকাশই পেল না। আরফা গালে হাত দিয়ে ভেবাচাকা চোখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। হ্যাঁ, মেহেরিনই থাপ্পড় মেরেছে আরফাকে। আরফার অপর গালে আবার একটা থাপ্পড় পড়ে। আরফার অপর গালে আবার একটা থাপ্পড় পড়ে। আরফা কান্না জড়ানো গলায় বলে, ইস, এত জোরে কেউ মারে? মেহেরিনের হাসি হাসি মুখটা গম্ভীর হয়ে যায়। আরও একটা থাপ্পড় দিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আত্মহত্যা করতে গেছিলি? ছি, তুই আমার বোন, এটা ভাবতেও আমার গা গুলিয়ে যাচ্ছে। কি এমন হয়েছে যে তুই ফুপি ফুপা আর আরশ ভাইয়ের কথা ভুলে মরতে গেলি? বল, জবাব দে, কি হলো, চুপ করে আছিস কেন, জবাব দে। আরফা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মেহেরিনের পায়ের কাছে পড়ে যায়। মেহেরিন তাড়াতাড়ি তুলে নেয়, একটু জোরেই বলে, বিহেভ ইয়োরসেলফ আরফা, তোর সমস্যা কি, এমন কেন করলি তুই? আমি বুঝতে পারছি কিছু এমন একটা ঘটেছে, কিছু না, খুব বড় কিছু, যাতে তুই গভীরভাবে আঘাত পেয়েছিস। তবুও তুই এমন একটা সিদ্ধান্ত কি করে নিতে পারিস? তোর মতো একজন অ্যাডাল্ট মেয়ে কি করে এত বুদ্ধিহীনতার পরিচয় দিল? আরফা জাপটে ধরে মেহেরিনকে। মেহেরিন মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বল, আপুকে বল, আপু তো আছি, সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। বল কি হয়েছে?
আরফা একে একে সব খুলে বলে মেহেরিনকে। সব শুনে মেহেরিনের মাথা গরম হয়ে যায়, চোখে রক্ত নামার উপক্রম, রাগে সারা শরীর কাঁপছে। প্রতারক বিশ্বাসঘাতকদের সে সহ্য করতে পারে না। সে আরও শক্ত করে জড়িয়ে ধরে আরফাকে, আর খুব শান্ত কণ্ঠে বলে, তুই আল্লাহকে বিশ্বাস করিস আরফু? আরফা নাক টেনে বলে, হ্যাঁ অবশ্যই, আমি আমার রবকে বিশ্বাস করি। মেহেরিন মৃদু হেসে বলে, তাহলে এইটা সবসময় মনে রাখবি, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি জানি না শুভ কেন এমনটা করলো, বা এটা আদৌ সত্যি কিনা। সে যাই হোক, সত্যি হোক বা মিথ্যে, সবকিছুর ওপরে আল্লাহ। তিনি আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে। এটা তো মানুষ না, আল্লাহ ঠিক করবেন কে কার হবে, কার সাথে কার বিয়ে হবে। আরফা মাথা নেড়ে সম্মতি জানায়। মেহেরিন আবার বলে, শোন, আল্লাহ আমাদের ভাগ্যে যাকে লিখে রাখে তাকেই আমরা পাই। জীবনসঙ্গীর ব্যাপারটা পুরোপুরি আল্লাহর হাতে। তোর ভাগ্যে যদি শুভ না থাকে, তুই যতই চেষ্টা কর না কেন, কিছুতেই কিছু হবে না। আর যদি লেখা থাকে, তবে পৃথিবীর কিছুই আটকাতে পারবে না তোদের এক হতে। আরফা আবার কেঁদে ফেলে। এটা তো আমি জানি আপু, তবুও মন মানে না। মনটা তো বারবার ওই মিথ্যাবাদী প্রতারক বিশ্বাসঘাতকের জন্যই কাঁদে। মেহেরিন আরফার চুলগুলো পিছিয়ে দিয়ে একখানা চুমু খেয়ে বলে, তুই চিন্তা করিস না, আমি খোঁজ নিচ্ছি। তবে কথা দে, যদি শুভ সত্যিই বিয়ে করে ফেলে, তুই তাকে ভুলে যাবি। যত কষ্টই হোক না কেন, তাদের মাঝে কখনো যাবি না। আগে যাই ছিল, এখন যদি সে বিবাহিত হয়, তাহলে আরেকটা জীবন তার সঙ্গে জড়িয়ে আছে। তোদের দুজনের জন্য ওই মানুষটা শুধু শুধু কষ্ট পাবে। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, এটা জানিস তো? আরফা মাথা নেড়ে বলে। মেহেরিন আবার চুমু খেয়ে বলে, আমি জানি তোর মন অশান্ত। একটা কাজ কর, গোসল কর, অজু করে নামাজে দাঁড়া, দেখবি মন শান্ত হয়ে যাবে। কেঁদে ফেল, আল্লাহর দরবারে কাঁদ। আর যে কাজটা করবি ভেবেছিলি, ওটার জন্য ক্ষমা চা, বুঝেছিস? আরফা মাথা নাড়ে। মেহেরিন কঠোর কণ্ঠে বলে, আর এরকম করবি? আরফা দুই দিকে মাথা নাড়ে, না। যা গোসল কর, সকালে আমরা এই নিয়ে কথা বলবো। মেহেরিন চলে যেতে চায়, পেছন থেকে আরফা ডাকে, মেহু আপু। মেহেরিন দাঁড়ায়। আরফা দৌড়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। মেহেরিন হেসে ওকে জড়িয়ে ধরে, তারপর নিজের রুমে চলে যায়। আরফা গোসল করে, অজু করে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে। নিজের সব গুনার জন্য কান্নায় ভেঙে পড়ে, ক্ষমা চায়। এদিকে মেহেরিন রুমে ঢুকতেই দেখে মাহিন শুয়ে আছে, তার পাশে রাহি। রাহি গল্প করছে আর মাহিম খিলখিল করে হাসছে। চুমকি মাহিমকে কোলে নিয়ে এদিক সেদিক ঘোরাচ্ছে। হয়তো মাহিম কান্না করছিল, তাই শান্ত করছে। মেহেরিনকে দেখে চুমকি জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? মেহেরিন মাহিনকে কোলে তুলে নেয়, ফিডিং করাতে করাতে সব খুলে বলে। সব শুনে রাহি বলে, আরফা অনেক কষ্ট পেয়েছে, মনের অনেক গভীরে আঘাত পেয়েছে। মনের আঘাতটা কতটা গভীর হলে শান্তশিষ্ট প্রাণখোলা একজন মানুষ আত্মহত্যার মতো পথ বেছে নেওয়ার কথা ভাবে, চিন্তা কর একবার। চুমকি হঠাৎ রেগে ফুঁসে ওঠে, সব দোষ ওই শালা শুভর। রাহিও তাল তাই, ঠিক বলেছিস চুমকি আপু, সব দোষ ওই ব্যাটার। মেহেরিন শান্ত গলায় বলে, চিন্তা করিস না, যদি ওই ছেলে দোষী হয় সে শাস্তি পাবেই। জানিস তো, আমি একবার যদি কাউকে ধরবো বলি, তাহলে তাকে ছাড়ি না। রাহি দুষ্টুমি করে বলে, আর যদি সে ধরা না দেয়? মেহেরিন বাঁকা হেসে বলে, তাহলে তাকে আর কেউ ধরতে পারবে না, কারণ সে এই সুন্দর পৃথিবীতে আর থাকতেই পারবে না। মেহেরিনের কথা শুনে চুমকি আর রাহি হেসে ওঠে। সকাল 9টা, সবাই বসে আছে খাবার টেবিলে। সবাই নাস্তা করছে আর গল্প করছে। সবার মুখে হাসি থাকলেও আরফার মুখটা বিষণ্ণ। তা দেখে মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে। সবাই খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ এমন সময় আরফার ফোনটা ভাইব্রেট করে ওঠে। আরফা অজান্তেই হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে শুভ নামে সেভ করা নাম্বার থেকে একটা ছবি এসেছে। কৌতূহলবশত শুভর ইনবক্সে ঢুকে আরফা, আর খুলে যা দেখে তা দেখার মতো শক্তি নেই তার। মেহেরিন পুরোটা সময় আরফাকে খেয়াল করে। হঠাৎ করে আরফার চোখে হানা দেয় বিষাদের অশ্রু। এই অবাধ্য অশ্রুর দলেরা আরফার কোনো বাধাই মানে না, তাই আরফা কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে দৌড়ে চলে যায় নিজের রুমের দিকে। মেহেরিনও সঙ্গে সঙ্গে উঠে চলে যায়। শুধু মেহেরিন না, তার পিছু পিছু রাজ, মেহের, রিদ, চুমকি, শান্ত, লামিয়া, আরশ, রাহি সবাই উঠে যায়। কিন্তু তারা গিয়ে দেখে মেহেরিনকে জড়িয়ে ধরে কাঁদছে আরফা, আর মেহেরিন রাগে ফুসফুস করছে। রাজ গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি হয়েছে? আরশ আর লাবিব একে অপরের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কিছু জানে কিনা, কিন্তু ফলাফল শূন্য, কেউ কিচ্ছু জানে না। হঠাৎ মেহেরিন গর্জে ওঠে, সবাই রেডি হও, আজ আমরা একটা রিসেপশনে যাব। সবাই মেহেরিনের কথায় একে অপরের দিকে তাকায়। চুমকি আর রাহিও একে অপরের দিকে তাকায়। তারা হয়তো কিছু আঁচ করতে পেরেছে। মেহের বুঝতে পারে গুরুতর কিছু একটা হয়েছে, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে? আরও বলে, রিসেপশন? আমার জানা মতে তো আমাদের পরিচিত কারো বিয়ে হয়নি। মেহেরিন মেহেরের দিকে তাকিয়ে বলে, আমরা বিয়ে খেতে নয়, একটা জানোয়ারের বাচ্চাকে শিক্ষা দিতে যাব। মেহের বুদ্ধিমান,
আরফার কান্না আর মেহেরিনের এমন কথা, আর আরফার একটা প্রেমের গুঞ্জন সে শুনেছে। এই সব কিছু পাশাপাশি রেখে একে একে দুই করে বুঝে যায়। মেহের শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি করেছে? মেহেরিন আরফার ফোনটা মেহেরের কাছে দেয়। মেহের ফোনের দিকে একবার তাকায়, তারপর আরেকবার তাকায় কান্না করতে থাকা আরফার দিকে, আবার তাকায় মেহেরিনের দিকে। মেহেরিনকে চোখের ইশারায় কিছু জিজ্ঞেস করে। মেহেরিনও তার উত্তর দেয় ইশারাতেই। আসল কাহিনী বুঝতে পেরে মেহের ভয়ঙ্কর রাগে গর্জে উঠে বলে, আরফা, কান্না বন্ধ কর, আমার মেজাজ গরম হলে কিন্তু খবর আছে। আরফা আরও জোরে কাঁদতে থাকে। রাজ আর দাঁড়িয়ে থাকতে পারে না। কাল রাতে মেহেরিন রাজকে সব বলেছিল। রাজ মেহেরের কাছ থেকে ফোনটা নেয়, আর যা দেখে তা দেখে রাজ মুষ্টিবদ্ধ করে ফেলে আর বলে, লাবিব। সঙ্গে সঙ্গে রাজের পাশে গিয়ে দাঁড়ায় লাবিব। রাজ বলে, ছেলেদের খবর দে, রেডি থাকতে বল, আমরা বের হব সবাই। লাবিব কোনো কথা না বলে সাব্বিরের নম্বরে কল দিয়ে বেরিয়ে যায়। আরও সবার আগে রাগের কারণ বুঝতে না পারলেও এটা বুঝতে পারে তার বোনকে নিয়ে কিছু হয়েছে। আরশ এগিয়ে আসে, হাত রাখে আরফার মাথায়। আরফা ভাইয়ের স্নেহের হাত মাথায় পেয়ে মেহেরিনকে ছেড়ে ভাইকে জড়িয়ে ধরে। বোনের কান্না মিশ্রিত মুখ দেখে আরশের বুকটা ধক করে ওঠে। আরশ ভয় পায়, কত আদরের এই বোন, ওর কিছু হলে আরশ নিজেই বাঁচবে না। আরশ অস্থির হয়ে উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে বোন, কি হয়েছে? কাঁদছিস কেন? কে কি বলেছে? ভাইয়াকে বল, কিছু লাগবে? ভাইয়ের এমন পাগলামি দেখে আরফা আরও জোরে কাঁদতে থাকে। আরশ অসহায় হয়ে সবাইকে দেখে। মেহেরিন আরশের সামনে এসে দাঁড়িয়ে আস্থা দিয়ে বলে, চিন্তা করো না, কিছু হয়নি, একটু কান্না করতে দাও, হালকা লাগবে। তখন মেহের খেকিয়ে ওঠে, সান্ত্বনা? কিসের সান্ত্বনা? হ্যাঁ, এই আরফা, কান্না থামা, তুই কেন কাঁদছিস? কান্না তো ও করবে, ওই কুকুরের বাচ্চা। আরশ চিৎকার করে ওঠে, তোরা কি কিছু বলবি আমাকে? কি হয়েছে? ও কান্না করছে কেন? আর ফোনে তোরা এমন কি দেখলি যে সবাই রেগে যাচ্ছিস? মেহেরিন রাজকে ইশারা করে। রাজ আরুষ, শান্ত, হৃদকে নিয়ে বেরিয়ে যায়। হয়তো রাজ সবাইকে বুঝিয়ে বলবে। মেহেরিন আরফার সামনে এসে বলে, চুপ করবি? তুই কি বোকা আরফু? ও তো তোকে দুর্বল করার জন্য এমন ছবি দিয়েছে, তুইও সেটা জানিস, তারপরেও কেন কাঁদছিস? কেন ভেঙে পড়ছিস বলতো? ওর মূল উদ্দেশ্য তোকে কষ্ট দেওয়া, ভেঙে দেওয়া, আর তুই এগুলো জেনেও ওকে সুযোগ করে দিচ্ছিস। আরফা মনের কষ্ট ও দুঃখে কান্না করতে করতে বলে ওঠে, এটা কি আমার জন্য মেনে নেওয়া খুব সহজ মেহু আপু? আমি যাকে ভালোবেসেছি, যার সঙ্গে সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করেছি, 3টা বছর যার বুকে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন দেখেছি, সেই মানুষটাকে আমি আমার মনে করে এসেছি। সে এখন অন্য কারো। যার বুকে মাথা রাখার কথা আমার ছিল, সেই বুকে এখন অন্য কেউ মাথা রাখছে। যার সঙ্গে আমার ছোট্ট সংসার করার কথা ছিল, তার সংসার হয়েছে, কিন্তু সেই সংসারে আমি কোথাও নেই। যেই মানুষটাকে ঘিরে আমার এত শত ছোট কাল্পনিক স্বপ্ন ছিল, সেই মানুষটার বুকে এখন শুয়ে আছে তার বউ, আর তা আমায় দেখতে হচ্ছে। এটাকে আমার জন্য মেনে নেওয়া এতই সহজ? মেহু আপু, আমার প্রিয় মানুষের বইয়ের ভেজা চুল দেখার ক্ষমতা আমার নেই। আমি কেন, এই পৃথিবীতে কোনো মেয়েরই এমন শক্তি নেই যে তার প্রিয় মানুষের বইয়ের ভেজা চুল দেখবে। কতটা অসহনীয় যন্ত্রণা হচ্ছে আমার, সেটা আমি বোঝাতে পারছি না কাউকে। আমি ভাবতেও পারছি না যে যেই মানুষটার সবটা জুড়ে আমার বিচরণ চেয়েছিলাম, তার মন ও ঘরে আজ রাজ করছে অন্য নারী। 3টা বছর একটু একটু করে বোনা আমার প্রতিটা স্বপ্ন, প্রতিটা আশা ভেঙে চুরমার হয়ে গেল একদিনের ব্যবধানে। এই কষ্ট আমি কাকে দেখাবো বল? সবাই চুপ করে যায়, কারণ সবাই তো ভালোবাসার মানুষকে পেয়েছে। ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখা তো দূরের কথা, তারা কল্পনাও করতে পারে না। কথা শেষ। আরফা আবার কাঁদতে থাকে। এটা সত্যি, যে কোনো মেয়ের কাছে দুঃসাধ্য তার প্রিয় মানুষটা অন্য কারো, তার উপর আবার প্রিয় মানুষের বইয়ের ভেজা চুল নিজের চোখে দেখা। এটা ছোট কোনো বিষয় নয়। হৃদয়ে রক্তক্ষরণ বোধ হয় এমন অবস্থাকে কেন্দ্র করেই হয়। আহা, কেউ যত্ন করে ভালোবাসে, কত ছোট কাল্পনিক স্বপ্ন নিয়ে কত কল্পনা জল্পনা করে, মনেই একটা ভালোবাসার সংসার গড়ে তোলে। আর কেউ এসে তা এক নিমেষেই ছিঁড়ে ফেলে নিজের আধিপত্য স্থাপন করে। কেউ হাজার কেঁদেও পায় না, আবার কেউ না চাইতেও সব পেয়ে যায়। এটা আসলেই ভাগ্যের খেলা। আরফার কি ছিল না? রূপবতী, গুণবতী, বাপদাদার নাম ডাক, জমিদারের নাতনি, শিক্ষিত, সুন্দরী, কোনো দিক থেকেই তো কম ছিল না। তবে কেন সে পেল না তার প্রিয় মানুষটাকে? অনেক সময় রূপবতী গুণবতীরা হেরে যায় ভাগ্যবতীর কাছে। এটা চিরন্তন সত্য যে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যে যে আসার তাই আসবে। এখন দুপুর 12টা, সবাই সেজে উঠেছে কালো পোশাকে। জমিদার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে 7টা গাড়ি। সব কাপলরা ম্যাচিং ড্রেস পরে আছে। মেহেরিন, রাজ, মেহের, হৃদ, চুমকি, শান্ত, আরশ, লামিয়া, লাবিব, মেহবুবা, রাহি আর আরফা সবাই একই ড্রেসে।
সব কাপলদের মাঝে শুধু রাহি আর আরফা ব্যতিক্রম, তাই তাদের দুজনের ড্রেস একদম সেম। তবে রাহি কালো পরেছে আর আরফা পরেছে নীল। এটা অবশ্য মেহেরিনের কথাই হয়েছে। মেহের যখন মেহেরিনকে জিজ্ঞেস করেছিল কালো রং কেন, উত্তরে মেহেরিন বলেছিল কালো হচ্ছে শোকের প্রতীক। এই যাত্রাটা আমাদের জন্য শুভ হলেও আমাদের আগমন অন্য কারোর জন্য অশুভ হবে, তাই আমাদের পোশাক হবে কালো। সবাই খুব সুন্দরভাবে সেজেছে, তবে আরফাকে অস্বাভাবিক সুন্দরভাবে সাজিয়েছে। মেহেরিন এমনভাবে আরফাকে তৈরি করেছে যে একবার কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে বললে ভুল হবে, পড়তেই হবে। আরফার সৌন্দর্যে যেন চোখ ঝলসে যায়। কিছু নরবিশ্বাসের সেই সৌন্দর্যে ঝলমল করছে এখন আরফা। মোহিত হওয়ার মতো সুন্দর লাগছে আরফাকে। ইস, কারো নজর না লাগে আবার। মেহেরিন নিজের চোখ থেকে একটু কাজল নিয়ে আরফার কানের পেছনে লাগিয়ে দিল। যদিও এগুলো কুসংস্কার, তারপরেও কেন জানি মেহেরিনের একটু এটা করতে ইচ্ছে হলো। সবাই রেডি, এখন বের হওয়ার প্রস্তুতি চলছে। মাহিন ও মাহিম তার নানি আর দাদির কাছে থাকবে। যদিও চুমকি যেতে চেয়েছিল না বাচ্চাদের জন্য, কিন্তু না চাইলেও মেহেরিনের ধমকাধমকিতে রেডি হয়ে গেছে। সবাই একে একে নেমে গাড়িতে উঠে বসে। রাজ, মেহেরিনরা ও রাজের লোকেরা সবাই মিলে সাঁই সাঁই করে চলে যাচ্ছে পাশের গ্রাম শান্তিনগর এহসান ভিলাই।